সুপ্রিয় দর্শক মন্ডলী, টক অফ দ্য উইকের চতুর্থ পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের বিষয় 1 বছর নিষেধাজ্ঞার পর সাকিবের প্রত্যাবর্তন। বাংলাদেশ ক্রিকেটের প্রধানতম বিজ্ঞাপন সাকিবের 1 বছর নিষেধাজ্ঞা শেষ হয়েছে এবং তিনি গতকাল থেকেই আইসিসির নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর থেকে তিনি যে কোনো ধরনের ক্রিকেটে ফিরতে পারবেন। এ প্রসঙ্গে আমরা কথা বলার জন্য আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ নিয়েছি আমাদের দুজন অতিথিকে। দুজন অতিথি, তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমেই আমরা স্বাগত জানাচ্ছি তানভীর আহমেদ। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তানভীর ভাই, আপনাকে স্বাগত। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের আরো একজন অতিথি আছেন, মোহাম্মদ হাসিবুল বাশার। হাসিবুল বাশার ঢাকা বিশ্ববিদ্যালয় তরুণ কলাম লেখক ফোরামের প্রচার সম্পাদক। এই মুহূর্তে আমরা তাকে দেখতে, সম্ভবত হাসিবুল ডিসকানেক্টেড হয়ে গেল। আমরা হাসিবুলকে পরবর্তীতে আবার যুক্ত করে নেব। তো আমরা এই আলোচনা আজকে আমরা সাকিব আল হাসানের যে বিষয়ে আমরা গত বছরের 2019 সালের 29শে অক্টোবর আমাদের যে দুঃসংবাদটি হঠাৎ করে আসে একেবারে বাংলাদেশ ক্রিকেটের জন্য এবং বাংলাদেশের কোটি কোটি ক্রিকেট ভক্তের জন্য যে দুঃসংবাদটি আসে, তারপর একটা বছর কেটে গেছে। আসলে এই 1 বছরে আমরা সাকিবকে কতটা মিস করেছি, এই বিষয়টি যদি একটু তানভীর ভাই আপনি বলতেন, আপনি একজন ক্রিকেট প্রেমিক হিসেবে। তানভীর ভাই, আপনি বলেন সাকিবকে আমরা আমরা বা আপনি নিজে বাংলাদেশ ক্রিকেট কতটা মিস করেছি আমরা এই লাস্ট 1 বছরে। আপনি আসলে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় প্রশ্ন এটাই আর কি, যেহেতু মাত্রই সাকিব আর কি আমাদের মাঝে ফিরে আসছে, তো সবার এই কথাটাই সবার মুখে মুখে যে আমরা এতদিন আসলে কি পরিমাণে মিস করেছি সাকিবকে। গত 1 বছর ধরে বাংলাদেশ ক্রিকেটে সাকিব কোনোভাবেই অংশগ্রহণ করতে পারেনি, আমরা সবাই জানি। সে নিষিদ্ধ ছিল। এর মধ্যে বাংলাদেশ অনেকগুলো সিরিজ খেলেছে, তারপরে কয়েকটা টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। বিশেষ করে এই সম্প্রতি বিসিবি প্রেসিডেন্টস কাপ আমরা দেখলাম, সেখানে আমরা সাকিবকে মিস করেছি। এছাড়া কয়েকটি ইন্টারন্যাশনাল সিরিজ ছিল। তো এই সিরিজগুলোতে সাকিব থাকলে যেটা হয়, আমাদের দলে একই সাথে একটা ব্যাটসম্যান এবং একটা বোলারের সুবিধা আমরা পাই। কিন্তু সাকিব না থাকার কারণে আমাদের টিমের এই ব্যালেন্সটা আমরা অনেক মিস করেছি। আমাদের সব সময় একটা এক্সট্রা বোলিং অপরচুনিটি থাকে, সিক্স বোলার হিসেবে আমরা সাকিবকে ব্যবহার করতে পারি। তো এই দিক থেকে আমি মনে করি যে আমরা আসলে মাঠে পারফরমেন্সের দিক থেকে অবশ্যই সাকিবকে মিস করেছি। আবার ক্যাপ্টেন হিসেবেও আমাদের দলে সাকিব অনেক বেশি অভিজ্ঞ, এবং আমরা যদি টেকনিক্যাল দিকের কথা বলি, ট্যাকটিক্স এর কথা বলি, এদিক থেকেও সে দলের সেরা একজন প্লেয়ার। তো আমরা সাকিবের অভিজ্ঞতাটাকেও মিস করেছি অনেক, নেতৃত্ব এবং অভিজ্ঞতা। সাকিব থাকলে ইয়াং প্লেয়ারদের মধ্যে একটা আলাদা ইন্সপিরেশন কাজ করে। ইয়াং প্লেয়াররা এই ইন্সপিরেশন থেকেও বঞ্চিত হয়েছে। আর ড্রেসিং রুমের পরিবেশটাই অন্যরকম থাকে সাকিব থাকলে। আসলে তানভীর ভাই, আমাদের লাস্ট এই 1 বছরে খুবই কম খেলা হয়েছে। আমরা যতটা আমাদের আইসিসি থেকে মোটামুটি 36টার মতো ম্যাচ মিস করার কথা ছিল সাকিবের, কিন্তু আমাদের সৌভাগ্য যে আসলে মাঝখানে করোনা আসলে সৌভাগ্য বলবো কি দুর্ভাগ্য বলবো, সাকিবের জন্য নিশ্চয়ই এটা অন্যরকম একটা বিষয় যে করোনা আসার কারণে তার যতটুকু মিস করার কথা ছিল, মাত্র অল্প কয়েকটা ম্যাচ সে আমাদের সাকিব আল হাসান মিস করেছে। আসলে আমরা এই প্রসঙ্গে একটু হাসিবুল বাশারের কাছ থেকে আসতে চাই। হাসিবুল বাশার আমরা আবার পরিচয় করিয়ে দিচ্ছি, যেহেতু মাঝখানে একটু ডিসকানেক্টেড হয়ে গিয়েছিল আমাদের অতিথি সম্মানিত। হাসিবুল বাশার ঢাকা বিশ্ববিদ্যালয়ে তরুণ কলাম লেখক ফোরামের প্রচার সম্পাদক। আমরা হাসিবুলের কাছে জানতে চাইবো, হাসিবুল, আসলে আমরা সাকিব আল হাসানকে কতটা মিস করেছি এই সময়। আসলে খুব অল্প ম্যাচ খেলেছি, যতটা না আমরা ম্যাচে মিস করেছি আমার মনে হয় তার চেয়ে বেশি সাইকোলজিক্যালি মিস করেছি। এই বিষয়টা আসলে ব্যক্তিগতভাবে আপনি কতটা মিস করেছেন তাকে? ধন্যবাদ ইমরান হাসান ভাইকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আজকের অনুষ্ঠানে যারা লাইভটি দেখছেন বা শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার মনের আন্তরিক স্থল থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
তো ইমরান ভাইয়ের আমার কাছে যে প্রশ্নটা ছিল, আসলে সাকিবকে বাংলাদেশ ক্রিকেট কতটা মিস করেছে কিংবা আমাদের দর্শকরা কতটুকু মিস করেছে, সেই বিষয় নিয়ে, আসলে এই বিষয় নিয়ে আমি আলোকপাত করে বলতে চাই। আসলে সাকিব আল হাসান হচ্ছে এমন একজন ক্রিকেটার যিনি, যাকে বলা হয় বাংলাদেশ ক্রিকেটের সুপার হিরো, আইকনিক ক্রিকেটার বা পিস ফেস অফ ক্রিকেট, মানে পুরো বাংলাদেশ ক্রিকেটের একটা বিজ্ঞাপন বলা হয় সাকিব আল হাসানকে। তো যাকে কেন্দ্র করে আমাদের পুরো দেশের যে 16 কোটি মানুষ মুখিয়ে থাকে যে সাকিব আল হাসান কখন টিভিতে আসবে, কখন আমরা তার ব্যাটিং উপভোগ করব কিংবা বোলিং উপভোগ করব। তো এদিক থেকে আমি মনে করি যে গত 1 বছরের যতটুকুই ক্রিকেট খেলা হয়েছে, এই ক্রিকেটে সাকিব আল হাসানকে আমাদের 16 কোটি দর্শক প্রাণ মিস করেছে। এবং সেটা যদি বলি, একজন ক্রীড়া বিশ্লেষক থেকে শুরু করে দর্শক শ্রেণী পর্যন্ত সবাই সাকিব আল হাসানকে মিস করেছে। যখন আমরা সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার কথাটা শুনতে পাই, তখন আমরা বুঝতে পেরেছি যে বাংলাদেশের মানুষ আসলে সাকিব আল হাসানকে কতটা চায়, কতটা ভালোবাসে। আর যদি বলি আমার একমত হবেন যে তানভীর ভাইয়ের সাথে আমি একমত যে আসলে মনস্তাত্ত্বিক দিক দিয়ে গিয়ে সাকিব আল হাসানকে যে আমরা পাইনি, তো সেই বিষয়টা থেকে আমাদের যে তরুণ ক্রিকেটাররা পিছিয়ে ছিল, সেই বিষয়ে আমি একমত তানভীর ভাইয়ের সাথে। আসলে আমরা দেখতে পাই যে আমাদের যে আহ, খেলাধুলার মধ্যে আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপের 3টা টেস্ট ম্যাচ খেলেছি। তো সেখানে আমরা সাকিব আল হাসানের অনুপস্থিতির অভাববোধটা আমরা বুঝতে পেরেছি আসলে। তবে দেখা যায় আমরা আমাদের বাংলাদেশ ক্রিকেটটা এমন পর্যায়ে ছিল যে পঞ্জব পাণ্ডবের উপরে যে ক্রিকেটটা নির্ভর করতো। তো এই জিনিসটা থেকে আমরা কিছুটা হলেও বেরিয়ে আসতে পেরেছি। তো সেই আগের যে সাকিব আল হাসানের অভাববোধটা, সেটা অন্তত পক্ষে পাইনি। তবে একজন সাকিব আল হাসান কিন্তু সাকিব আল হাসানই, তার অভাববোধ থাকবেই। কারণ আমরা যখন সাকিব আল হাসানকে মাঠে নামতে দেখি, তখন আমরা এক অতিরিক্ত ব্যাটসম্যান হিসেবে ব্যাটসম্যান পাই কিংবা বোলার পাই। কারণ সাকিব আল হাসান এমন একজন ক্রিকেটার, তিনি যখন মাঠে খেলেন তখন বাংলাদেশের 11 জন ক্রিকেটার খেলেন না, 12 জন ক্রিকেটার খেলেন। কারণ বিশ্বের বুকে সাকিব আল হাসানের নাম এমন ভাবে জুড়ে আছে যে শ্রেষ্ঠ অলরাউন্ডার হিসেবে তিনি দেখা যাচ্ছে যে পুরো বিশ্বের মধ্যে টানা 10 বছর শ্রেষ্ঠ অলরাউন্ডার হিসেবে অধিষ্ঠিত ছিলেন। তো যা আমাদের পুরো বাংলাদেশের কিংবা বাংলাদেশ ক্রিকেটের জন্য গর্বের বিষয়। তো আমি আচ্ছা বলবো আমরা যে দর্শকরা এই করোনা ক্রাইসিসের কারণে অনেকগুলো হচ্ছে সিরিজ মিস করেছে। ধরেন আমরা শ্রীলঙ্কা সিরিজের কথাই বলি, তো সেইখানে যেহেতু সিরিজ গুলোতে সাকিব আল হাসানের অংশগ্রহণ করার সুযোগ থাকেনি কিংবা বাংলাদেশে এত বেশি ম্যাচও অনুষ্ঠিত হয়নি, তো সেই দিক থেকে বলবো যে দর্শকরা তেমন ভাবে মিস করেনি। তাছাড়া বিভিন্ন লাইভ অনুষ্ঠানের মাধ্যমে সাকিব আল হাসানের কর্মকাণ্ড যে সাধারণ দর্শকরা অনুধাবন করতে পেরেছেন বা দেখেছেন। তো আমি মনে করি যে আহ, ততটা বাংলাদেশ ক্রিকেট দলের উপর এফেক্ট করেনি, কিন্তু সাধারণ দর্শক তার নিষেধাজ্ঞাটা মেনে নিতে পারেনি, এতটুকুই বলবো। জি, ধন্যবাদ আপনাকে। আমরা একটু তানভীর ভাইয়ের কাছে ফিরবো। তো ইমরান ভাই, এখানে তানভীর ভাই। আমি একটু জি, অ্যাড করি জি, আর জি, কি অবশ্যই। আগের জি, জি, প্রশ্নটাই। জি, সেটা হচ্ছে যে আমরা হয়তো লাস্ট 6-7 মাস ধরে মাঠে ক্রিকেট নেই দেখে ভাবছি যে আমরা সাকিবকে মাঠে মিস করি নাই, বা এটা একটা সাপে বর টাইপের ব্যাপার হয়েছে। কিন্তু আসলে কিন্তু আপনি খেয়াল করলে দেখবেন, সাকিব নিষিদ্ধ হওয়ার পরে গত বছরের শেষের দিকে, অর্থাৎ অক্টোবরের শেষের দিক থেকে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে কিন্তু অনেক ম্যাচ ছিল, ইন্টারন্যাশনাল ম্যাচ। বাংলাদেশ টিম কিন্তু মোটামুটি ব্যস্ত একটা শিডিউলের মধ্যে ছিল। সাকিব হচ্ছে ইন্ডিয়া সফরটা মিস করলো। ইন্ডিয়ায় কিন্তু আমরা ভালো পারফরমেন্স করেছি, হয়তো সাকিব থাকলে জি, আমরা অবশ্যই, অবশ্যই। সিরিজও আমরা জিততে প্রথম টি পারতাম, টোয়েন্টি ম্যাচ, আমরা টি-20 জিতেছি ম্যাচ আসলে। জিতলাম। হ্যাঁ, তো হয়তো সাকিব থাকলে আমরা হয়তো সিরিজ জিততাম। তো সিরিজটাই জিততে এরকম পেরেছি। কয়েকটা ভাইটাল মোমেন্ট আমরা আসলে মিস করেছি। আবার এই যে রিসেন্টলি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ গেল, সেখানে সাকিব কিন্তু খেলেন। তারপরে আইপিএল এ সাকিবকে আমরা প্রতি বছর দেখি। তো এই খেলাগুলো থেকেও আমরা বঞ্চিত হয়েছি, সাকিবকে আমরা পাইনি। এটা কিন্তু দর্শক হিসেবে আমাদের জন্য খুবই জি, মানে জি, আপনি দুঃখের একটা বিষয় আর কি। তানভীর ভাই অত্যন্ত ভালো একটি পয়েন্ট এখানে, বিশেষ করে আইপিএল, এখনো ম্যাচ চলছে আইপিএল এর। আইপিএল এ আসলেই আমরা আমাদের বাংলাদেশে থেকে যে প্লেয়ার গুলো অংশগ্রহণ করে, সাকিব থাকবেই, আমরা জানি যে সাকিব থাকবে, বা অন্য আরো কেউ, যেমন মুস্তাফিজ থাকতো মাঝে মাঝে, আবার গ্যাপ ছিল, বা এর আগে তামিমকে টিমে নিয়ে নেয়ার পরও বসিয়ে রাখা হয়েছে। মাশরাফি খেলেছেন কিছুদিন। আসলে একমাত্র প্লেয়ার ছিল সাকিব যে আইপিএল এ নিয়মিত পারফর্ম করতো, কিন্তু আসলে আমরা হ্যাঁ, তখন তাকে এই সময়টাতে মিস করেছি আসলে। আচ্ছা, আপনি সাকিব আল হাসানের ঠিক এই প্রথম ভালো লাগা কবে শুরু হলো আপনার সাকিব আল হাসানকে? সাকিব আল হাসান মানে আপনি খেলা ক্রিকেট দেখার পর থেকে ঠিক কোন সময়টা, বা সাকিব আল হাসানের ক্যারিয়ারের
কোন সময়টাতে আপনার প্রথম সাকিব আল হাসানকে ভালো লাগলো? তানভীর ভাই, আপনি বলবেন। হ্যাঁ, আমি আসলে মানে ছোটবেলা থেকেই ক্রিকেট খেলা অনেক দেখতাম আর কি, যখন থেকে মোটামুটি বুঝি আর কি। প্রথম দিকে অত বিস্তারিত না বুঝলেও স্কোরটা বুঝতাম, কে কত রান করেছে বা দলীয় স্কোর কেমন, এগুলো বুঝতাম। তা আমি মোটামুটি 5-6 সাল থেকেই নিয়মিত খেলা দেখি। সাকিব 2007 সালে যখন ইন্ডিয়ায়, মানে যে ইন্ডিয়ার সাথে যে আমাদের ম্যাচটা হয় বিশ্বকাপের, ওই ম্যাচে যখন সাকিব খেলে, ওই ম্যাচটাই মূলত মানে প্রথম ম্যাচ যেটা আমি আসলে সাকিবকে ওইভাবে চেনা শুরু করলাম আর কি। তারপরে 2008-9 সালে সে ধারাবাহিক পারফরমেন্স করলো। 2011 সালে ক্যাপ্টেন্সি করলো বিশ্বকাপে। 2011 সালের বিশ্বকাপের ক্যাপ্টেন্সি থেকে মূলত সাকিবকে আমি পছন্দ করি। আহ, ওই সময় যদিও বাংলাদেশ একটা ম্যাচ খুব খারাপ খেলে, ওয়েস্ট ইন্ডিজের সাথে 58 রানে অল আউট হয়েছিল, কিন্তু সাকিবের ওই পারফরমেন্সও কিন্তু আসলে উজ্জ্বল ছিল না তেমনটা আসলে উজ্জ্বল ওয়ার্ল্ড ছিল না, কাপে। কিন্তু সাকিবের কিছু কিছু বিষয় আমার খুব ভালো লাগছিল। যে ধরেন সাংবাদিকরা 58 রানে অল আউট হওয়ার পরে সাকিবকে কোয়েশ্চেন করেছিল যে আহ, বাংলাদেশ ক্রিকেটের আজকেই কি সবচেয়ে খারাপ দিন কিনা। এই প্রশ্নের জবাবে সাকিব বলেছিল যে বাংলাদেশ ক্রিকেটে এর থেকেও খারাপ দিন আসতে পারে। তো মানে কোনো একটা ম্যাচকে আর কি একদম শেষ মনে করা বা খুবই দুরবস্থা মনে করার যে একটা টেন্ডেন্সি আমাদের, এরকম কলাপস কিন্তু হতেই পারে। আবার ওই ওয়েস্ট ইন্ডিজ কিন্তু বাংলাদেশের কাছেই সম্ভবত 60 অডস বা 70 অডস রানে অল আউট হয়েছিল। 63 রানে, 63 রানে অল সিক্সটি আউট। থ্রি রানে হ্যাঁ। তো 61 61, আচ্ছা। 61, আচ্ছা। ও সম্ভবত চিটাগং এ আর কি ম্যাচটা ছিল বাংলাদেশে। হ্যাঁ, জি জি। যেটা আগে ছিল। তো ক্রিকেটে যে কোনো কিছুই কিন্তু সম্ভব। তো সাকিবের ওই দিনের ওই জবাবটা আমার খুব ভালো লেগেছিল। এবং এরপর থেকে সাকিব তো আসলে পারফরমেন্স না করলেও নিয়মিতই পারফর্ম করে, আমাদের হয়তো চোখে পড়ে না এই কারণে যে দেখা গেল আমরা সাকিবের কাছ থেকে সবসময় বেশি প্রত্যাশা করি। জি হয়তো জি, অবশ্যই অবশ্যই। 30 রান করলো ব্যাট হাতে, আবার বলাতে একটা বা দুইটা উইকেট নিল, এটাও কিন্তু মানে পারফরমেন্স হিসেবে খারাপ না, কিন্তু আমরা আসলে এটাকে পারফরমেন্স মনে করি না, কারণ আমরা সাকিবের কাছ থেকে আরো বেশি প্রত্যাশা করি একজন অলরাউন্ডারের জি হিসেবে। কিন্তু এই পারফরমেন্স গুলো কাউন্ট করার মতো। জি। আচ্ছা, আমরা একটু হাসিবুল বাশার মানিকের কাছে আসবো। আচ্ছা হাসিবুল, আহ তো মানে আপনার কাছে কখন মনে হয়েছে আসলে সাকিব বাংলাদেশ ক্রিকেটের একজন রত্ন হতে চলেছেন? আসলে প্রথম দিকে যখন 2006 সালে সাকিব আহ, করলেন, সাকিব আমাদের ক্রিকেটে আসলেন 2006 সালে। 2006 সালে তার জিম্বাবুয়ের সাথে ডেবু হয়েছিল ওডিআই ম্যাচে। ওডিআই ডেবু হয়েছিল। সরি, আমাদের হাসিবুল বাশার ডিসকানেক্টেড হয়ে গেছি। হাসিবুল বাশার, হ্যাঁ, হুম। হ্যাঁ হাসিবুল, আসলে আমি একই কোশ্চেন করতে চাচ্ছি আসলে, কখন সাকিব আল হাসানকে আপনার পছন্দ হয়ে গেল আসলে, এবং বাংলাদেশ টিমের জন্য তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠলেন ঠিক কোন সময়টাতে তার ক্যারিয়ারে? আসলে তো আসলে সাকিব আল হাসান নামটি শুনলে আমাদের অনুপ্রেরণার কথা মনে পড়ে। আমি খুব ছোটবেলা থেকে ক্রিকেট ফলো করি। আমি সম্ভবত 2007 সালের ক্রিকেট বিশ্বকাপ থেকেই খেলা দেখছি। অবশ্য তখন আমি স্কোর কার্ড তেমন বুঝতাম না, কারণ তখন আমার বয়স ছিল সবে মাত্র 6-7 বছর হবে। তো তখন থেকে আসলে খেলা দেখতাম। তখন কেউ হয়তো আমাকে বলছে যে এই প্লেয়ারটার নাম সাকিব আল হাসান। দক্ষিণ আফ্রিকার সাথে আমার মনে আছে একটা খেলা ছিল। তো সেই খেলায় সাকিব আল হাসান একজনের ক্যাচ নিয়েছিলেন নিচ থেকে, খুব একটা কঠিন ক্যাচ নিয়েছিলেন। তো এরপর থেকে আসলে আমার সাকিব আল হাসানের প্রতি একটা আগ্রহ জন্ম। আসলে খুব দারুণ ক্যাচ নিয়েছিল। তো তারপর থেকে মনে করলাম এই ক্রিকেটের নাম এবং কি বিস্তারিত জানার প্রতি, ক্রিকেটের প্রতি মূলত আগ্রহটা জন্মায়। এরপর আস্তে আস্তে যখন সময় গড়াচ্ছে, আসলে খুব ছোট ছিলাম, টেলিভিশনের প্রতি তখনও এত আসক্ত হয়নি। তো যখন 2009 সালের দিকে নিউজিল্যান্ড সম্ভবত বাংলাদেশে সফরে এসেছিল, তখন আমরা ওই সিরিজটা হোয়াইট ওয়াশ করেছিলাম। আমার যতটুকু মনে পড়ে, ওইখানে সাকিব আল হাসান সেঞ্চুরি করেছিলেন এবং প্রায় প্রত্যেকটি ম্যাচে তিনি স্পিন বলের মাধ্যমে এই যে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের আটকিয়ে রাখতেন। তো ওই অবদানের কারণে আমার ছোটবেলা থেকে সাকিবের প্রতি একটা ভালোবাসা কাজ করতো এবং সাকিব আল হাসানের ব্যাটিং দেখতাম, বোলিং দেখতাম। এবং আমি দেখেছি সাকিব আল হাসান এমন কোন খুব কমই ম্যাচ হয়েছে যেখানে সাকিব আল হাসান ব্যাটিং করতে পারে নাই কিন্তু বোলিং এ অবদান রেখেছে, আবার কিংবা বোলিং এ অবদান রাখতে পারে নাই কিন্তু ব্যাটিং এ ঠিকই অবদান রেখেছে। তো সেই থেকে সাকিব আল হাসান বাংলাদেশের
একজন উজ্জ্বল নক্ষত্র হিসাবে পরিণত হতে লাগলো। তো আস্তে আস্তে যখন সময়ের পরিক্রমায় সাকিব আল হাসান আরো পরিণত হতে লাগলো, তখন 2011 সালে তার ক্যাপ্টেন্সির দায়িত্ব দেওয়া। আমাদের গেস্ট হাসিবুল বাশারকে আবার আমরা যুক্ত করছি। আচ্ছা, সরি ভাই, আসলে সমস্যা হচ্ছে হ্যাঁ, নেটওয়ার্ক সমস্যার কারণে বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। তার প্রসঙ্গে আসি। এরপর থেকে আসলে সাকিব আল হাসানের প্রতি ভালো লাগা বা আমার তখনই মনে হয়েছে সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা উজ্জ্বল নক্ষত্র কিংবা ভবিষ্যতে খুব ভালো কিছু করবেন। তো যখন দেখলাম যে আইপিএল এ নিয়মিত খেলা শুরু করেন, আমি বলে রাখি যে সাকিব আল হাসান কিন্তু একমাত্র ক্রিকেটার যিনি বৈশ্বিক বিভিন্ন দেশের যে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট গুলো সবগুলো খেলে থাকেন। আইপিএল, পিএসএল, বিপিএল থেকে শুরু করে তারপর সিপিএল, প্রায় সবগুলো ক্রিকেট লিগে হচ্ছে আমরা সাকিব আল হাসানকে দেখি। তো এই পথ চলাটা কিন্তু শুরু হয়েছিল 2011 সালের দিকে, যখন আমরা দেখি যে 2011 সালে বিশ্বকাপের পর সাকিব আল হাসানকে নিয়ে নানা আলোচনা চলতেছিল, তার ক্যাপ্টেন্সি নিয়ে। আমরা দেখি যে ওয়েস্ট ইন্ডিজের সাথে আমরা 58 রানে অল আউট হই, কিংবা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আমরা 78 রানে অল আউট হই। তো এই বিষয়গুলো আমাদের দর্শক শ্রেণী যারা আছে তাদের মধ্যে মনে নাড়া দেয়, সাকিব আল হাসানকে নিয়ে তুমুল সমালোচনা মধ্যে তিনি পড়ে যান আসলে। এরপর থেকে সাকিব আল হাসানের যে নতুন রেভুলেশন হয়, আমি দেখি যে তিনি বোলিং, ব্যাটিং থেকে শুরু করে সবকিছুতে পরিবর্তন করেন। তখনকার যিনি কোচ ছিলেন, তখন আমাদের যে বর্তমান পঞ্চপাণ্ডব বলি, মুশফিক, সাকিব, মাহমুদুল্লাহ, তারপর হচ্ছে তামিম, যে মানে তাদের নিয়ে কাজ করে শুরু করে এবং তাদের মধ্যে এক ধরনের অনুপ্রেরণা সৃষ্টি করেন যে কিভাবে তারা ভালো করবে। তো আস্তে আস্তে তারা আসলে সেদিকে পরিবর্তন মোড় ঘুরিয়ে ফেলে এবং দিন শেষে আমরা দেখতে পাই এখন আমরা একজন পরিণত সাকিব আল হাসানকে দেখতে পাই। তো আমি মনে করি যে যখন আমরা সাকিব আল হাসানকে খুব ছোটবেলায় দেখেছিলাম যে 2007 বিশ্বকাপ পেয়ে তার অবদান, কিংবা হচ্ছে 2009 সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তার অবদান, কিংবা শ্রীলঙ্কার বিরুদ্ধে 92 রানের ইনিংস, তখন আমি বুঝেছিলাম হয়তো সাকিব আল হাসান নামক একজন ক্রিকেটার বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে এবং দিন শেষে বাংলাদেশের নাম পুরো বিশ্বের বুকে তুলে ধরবে, এবং সেইটাই হয়েছে। ধন্যবাদ। জি হাসিবুল, আমরা বেশ আপনি সুন্দর করেই বললেন কখন আপনার ভালো লাগা শুরু হলো। আসলে আমরা একটু জানতে চাইবো নিষেধাজ্ঞার বিষয়টা একটু পরিষ্কার হতে চাই। আসলে মানুষের মধ্যে আমরা জানি যে, তার আগে আরেকটা বিষয় আমাদের দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে আমাদের দুজন যে অতিথিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, দুজন অতিথি বেশ ক্রীড়ামোদী এবং ক্রিকেট ভক্ত মানুষ। আমাদের যদি তানভীর ভাইয়ের কথা বলি, তানভীর ভাই আইসিসির অফিসিয়াল পেজে তাকে তাকে নিয়ে আমরা তার বাঘ সাজার দৃশ্যটি আমরা আইসিসির অফিসিয়াল পেজেও পোস্ট হতে দেখেছি। তারপর হাসিবুল বাশার নিয়মিত কলাম লেখার পাশাপাশি ক্রিকেটের প্রতি তার বিশেষ আগ্রহ রয়েছে, নিজে ক্রিকেট খেলেন এবং তাছাড়া তার ক্রীড়া সাংবাদিকতা চর্চাও তিনি শুরু করেছেন ইতোমধ্যে। এবং আমি যতদূর জানি তিনি ক্রিকেট নিয়ে ধারাভাষ্যর কাজটিও অনেকটা এগিয়ে নিয়ে যাচ্ছেন, নিজের দক্ষতাকে বৃদ্ধি করছেন। তো এবার আমরা আবার একটু আলোচনায় ফিরি। আলোচনার প্রসঙ্গে যদি আমি বলি, তানভীর ভাইয়ের কাছে আসি, যে আমাদের 2019 সালে বিশ্বকাপের পর কিছুদিন পরেই যখন আমাদের এই নিষেধাজ্ঞাটা আসলো, সাকিবের 1 বছরের নিষেধাজ্ঞাটা, ঠিক তার আগেই ক্রিকেটারদের অধিকার নিয়ে বা ক্রিকেটের শৃঙ্খলা ফেরানো নিয়ে একটি আন্দোলন চলছিল, যেটা অনেকটা সাকিব নেতৃত্বই দিয়েছিলেন। এবং অনেকে মনে করেন ঠিক সেই আন্দোলনের কারণে এবং আমাদের বিসিবির সম্মানিত সভাপতি নাজমুল হাসান পাপনের অনেক ক্ষোভের শিকার হয়েছেন অনেকে মনে করেন। আসলে প্রত্যেকটা ঘটনার পেছনেই অনেকে ষড়যন্ত্র তত্ত্ব উদ্ঘাটন করেন, যেটাকে কনস্পিরেসি থিওরি বলে। সবকিছু পিছনেই সবাই ষড়যন্ত্র খোঁজার চেষ্টা করেন। ঠিক এক্ষেত্রে এইখানে সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার ক্ষেত্রে অনেকে ষড়যন্ত্রের গন্ধ পান এবং তারা বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে দায়ী করেন। আসলে নাজমুল হাসান পাপন এক্ষেত্রে কতটা দায়ী দায়ী কিনা, আদৌ আসলে দায়ী কিনা, কিংবা এটা দর্শকরা নিছকই ধারণা করছেন কিনা না, তানভীর ভাই আপনি বলেন বিষয়টা, যেটা আকসু আকসু স্বাধীনভাবে এই সিদ্ধান্ত নিয়েছে কিনা, কিংবা বিসিবির দ্বারা এটা প্রভাবিত হয়েছেন? এই কোয়েশ্চেনটা খুব মজার আর কি। ওই সময়টা আসলে অনেকের কাছ থেকেই শুনতাম এই কথাটা, এবং দেখা গেছে চায়ের দোকানে বা বিভিন্ন জায়গায় বাংলাদেশের কিন্তু ক্রিকেট নিয়ে আলোচনা সব জায়গায় হয় আর কি। তো আশেপাশে বের হলে অনেক শিক্ষিত মানুষের কাছে আমি শুনেছি যে পাপন সাহেব হচ্ছে রাগ করে সাকিবকে নিষিদ্ধ করেছেন।
তো এটা আসলে খুবই হাস্যকর একটা কথা, কারণ হচ্ছে সাকিবের সাথে বাজিকরদের যেই আহ, যোগাযোগ হয়েছিল, অর্থাৎ বাজিকররা সাকিবের সাথে যখন যোগাযোগ করলো, নিয়ম হচ্ছে সাথে সাথে বোর্ডকে জানানো অথবা আইসিসির যেই দুর্নীতি দমন বিভাগ আছে আকসু, আকসু। তাদেরকে জানানো। হ্যাঁ, তো সাকিব হচ্ছে আচ্ছা। এটা না জানিয়ে চুপচাপ ছিলেন। যখন আকসু তাদের তদন্তে এরকম তথ্য পেলেন যে সাকিবের সাথে বাজিকররা যোগাযোগ করেছিলেন, তখন তারা হচ্ছে আহ আরো বিস্তারিত তদন্ত করে যখন প্রমাণ পেলেন, তখন তারা নিষিদ্ধ ঘোষণা করলেন। এবং আহ, কবে নিষিদ্ধ ঘোষণা করবেন বা কিভাবে তারা তদন্ত পরীক্ষা চালাচ্ছেন, এটা আসলে বিসিবি জানতোই না। বিসিবি বলতে কেউই জানতো না, এটা শুধুমাত্র সাকিবই জানতো যে সাকিবের সাথে তারা নিয়মিত যোগাযোগ করেছে, বাংলাদেশে এসে সাক্ষাৎকার নিয়েছে, সাকিবের কথাবার্তা শুনেছে, এবং পরবর্তীতে তারা স্বাধীনভাবে তাদের সিদ্ধান্ত দিয়েছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে ওই সময়টায় ক্রিকেটারদের আন্দোলনটাও হঠাৎ করে শুরু হয়। তো সাকিব যেহেতু মোটামুটি সবার কাছেই আইকনের মতো, তো সবার একটা প্রত্যাশা ছিল সাকিবের কাছে যে তাদের আন্দোলনে সাকিব একটি অগ্রণী ভূমিকা পালন করবে। তো সেই হিসেবে সাকিব আসলে অনেকটা বাধ্য হয়েই নেতৃত্বে ছিলেন আর কি। তো যদিও তিনি জানতেন যে তার সময়টা খুব খারাপ যাচ্ছিল, কারণ তিনি তখনই অলরেডি জানতেন যে আকসু থেকে একটা নিষেধাজ্ঞা আসতেছে, তারপরেও তিনি কিন্তু আন্দোলনের সাথে ছিলেন। এবং ওই সময় হচ্ছে আন্দোলনটা আসলে ইন্ডিয়া সফরের আগে হয়। তো একটা আসলে ইন্টারন্যাশনাল সফরের আগে এরকম আন্দোলন করে ভারত মানে, সফরের আগে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তো এরকম একটা ইন্টারন্যাশনাল সফরের আগে যদি প্লেয়াররা বয়কট করে বা কোনো একটা আন্দোলনে চলে যায়, এটা আসলে বোর্ডের জন্য খুবই একটা অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়। কারণ অন্য বোর্ডের সাথে কিন্তু নিয়মিত এগুলো নিয়ে আলাপ আলোচনা থাকে, বা অন্য বোর্ডের একটা আহ, কি বলা যায়, সামগ্রিক যে ধরেন আহ, আনুষ্ঠানিকতার ব্যাপার আছে, সবকিছু আয়োজনের ব্যাপার আছে। তো ওই সময় হুট করে আসলে বয়কট করলে বোর্ডের জন্য ব্যাপারটা খুব কঠিন হয়। তো এই কারণেই হয়তো অনেকটা রাগ করে নাজমুল হাসান পাপন সাহেব তিনি আর কি মিডিয়াতে অনেক কথা বলেছেন। তবে এখানে আসলে তার কিছুই করার নাই। তিনি চাইলেও এই সাজা 12 মাসের জায়গায় হয়তো 11 মাসও করতে পারতেন না, বা চাইলেও এটাকে 1 বছরকে 1.5 বছর করতে পারতেন না। এটা সম্পূর্ণই আকসুর স্বাধীন সিদ্ধান্ত ছিল। এবং এটা হচ্ছে ডিসিশনটা দেওয়ার কথা ছিল ওই আন্দোলনের কয়েকদিন পরেই, যেটা আকসু বিসিবি কে জানায় আর কি। তো পাপন সাহেব সেটাই বলছেন মিডিয়াতে যে কয়েকদিন পরে একটা সংবাদ আসতেছে। খবর খবর হ্যাঁ হ্যাঁ নিষেধাজ্ঞার বড় খবর আসছে। হ্যাঁ হ্যাঁ জি। আচ্ছা, আমরা একটু এই প্রসঙ্গে একটু হাসিবুল বাশার মানিকের কাছে শুনতে চাইবো। আসলে সাকিব আল হ্যাঁ, হাসানের মতো একজন পোর খাওয়া ক্রিকেটার কিংবা একজন অভিজ্ঞ ক্রিকেটার, তিনি আকসুর সকল নিয়ম কানুন জানতেন, এবং তিনি এর আগেও তার কাছে কিন্তু এই খেলা ম্যাচ পাতানোর প্রস্তাব এসেছিল, এবং তিনি আকসুকে জানিয়েছিলেন এর আগে, এবং বিসিবি কে জানিয়েছিলেন। তামিম জানিয়েছেন, মুশফিক জানিয়েছেন, এবং সাকিবও জানিয়েছিলেন এর আগে। কিন্তু ঠিক 2018 সালে জুয়ারি, আমাদের যে জুয়ারির কথা আমরা জানতাম, জুয়ারি আহ, দীপক আগারওয়াল, দীপক আগারওয়াল দীপক ভারতে, আগারওয়াল। তার তার কাছ থেকে 3বার প্রস্তাব আসলো এই ম্যাচ ফিক্সিং এর প্রস্তাব। তিনি কেন জানালেন না আকসু কিংবা বিসিবি কে জানালেন না এই বিষয়টি? এই দায়িত্বহীনতা কেন সাকিবের তৈরি হলো? আসলে সাকিবের মতো একজন অভিজ্ঞ ক্রিকেটারের কাছ থেকে তো এটা আশা করার নয়। আপনি কি মূল্যায়ন করবেন হাসিবুল বাশার মানিক? সত্যিকার ধন্যবাদ ভাই। সত্যিকার অর্থে আমি সাকিব আল হাসানের মতো একজন বড় মাপের ক্রিকেটার থেকে এই ধরনের চিন্তা ভাবনা আশা করিনি, কারণ তিনি আসলে অবহেলার বশতই এই ধরনের কাজটা করেছেন। কারণ আমরা দেখি এই ধরনের দুর্নীতি যখন হচ্ছে মানে ম্যাচ পাতানোর প্রস্তাব দেওয়া হয়, তার আইসিসি 400 মানে 244 নাম্বার কোডে দেওয়া আছে, যদি এই ধরনের কোনো প্রস্তাব করা হয় মানে পাওয়া হয় কোনো ক্রিকেটার, তাহলে দেখা যায় খুব কম সময়ের মধ্যে আইসিসি কে বা আইসিসি দুর্নীতি দমন কমিশন আকসুকে রিপোর্ট করতে হয়। আমি সাকিব আল হাসানের যে হচ্ছে বিষয়টা, সেই বিষয়ের প্রসঙ্গে আসি। 2018 সালের জানুয়ারি মাসের দিকে যখন আমাদের বাংলাদেশ, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে ত্রিদেশীয় সিরিজ ছিল, তো সেই সময় ভারতীয় জুয়াকার যে দীপক আগারওয়াল সর্বপ্রথম হচ্ছে তাকে হচ্ছে ম্যাচ পাতানোর যে সুযোগ, সেই সুযোগ করার জন্য মানে প্রস্তাব দেয়। তো সাকিব আল হাসান তখন আসলে তাকে নাকচ করে দিয়েছে। তারপর দ্বিতীয়বার 2018 সালে সম্ভবত 26 এপ্রিল আইপিএল এ আপনার
আপনার কলকাতা নাইট রাইডার্স বনাম হচ্ছে কিংস 11 পাঞ্জাব আহ, এর মধ্যকার ম্যাচ ছিল। তো সেই ম্যাচের মধ্যে হচ্ছে সাকিবকে ম্যাচ পাতানোর জন্য আমন্ত্রণ জানানো হয়। তো সাকিব এই বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পাই 2018 সালের ঘটনা। তো সেই ঘটনাগুলো আকসুকে তার নিয়ম অনুযায়ী কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট করার দরকার ছিল, কিন্তু তিনি আমরা দেখতে পাই যে খুব বিষয়টা যখন তাকে অভিহিত করা হয় তারপর তার মাথায় এই চিন্তাটা আসে। তো এখানে আমি বলবো তার স্বল্প অবহেলার কারণেই আসলে এই ধরনের যে আমরা নিষেধাজ্ঞাটা পড়তে হয়েছে, তার অবহেলার কারণ জিনিসটাকে আমি বেশি দায়ী করি। তো তাছাড়া আমি বলবো যে সাকিব আল হাসান কিন্তু যে তার ধৈর্যের পরিচয় দিয়েছেন এবং এই খুব দায়িত্বশীলতার মাধ্যমে নিজেকে উপস্থাপন করেছেন। দেখা যায় আমাদের বাংলাদেশ ক্রিকেটের আরেকজন উজ্জ্বল নক্ষত্র ছিল মোহাম্মদ আশরাফুল, যিনি আসলে বিপিএল এ এই কেলেঙ্কারি মানে হচ্ছে জুয়া কেলেঙ্কারির মানে ম্যাচ ফিক্সিং এর কারণেই কিন্তু আসলে তার ক্রিকেট জীবনটা নষ্ট হয়ে গেছে। তিনি কিন্তু আমাদের সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ কিংবা তাদের সমসাময়িক সময়ে একজন উজ্জ্বল নক্ষত্র ছিলেন এবং আইকনিক ক্রিকেটার ছিলেন। তো তার যে সময়টা কিন্তু 5 বছরের নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞাটা তার অবহেলার কারণেই হয়েছে। তো এই সাকিব আল হাসানের ক্ষেত্রে আমি বলবো তার এই ক্ষেত্রে দায়িত্ব মানে একজন সিনিয়র ক্রিকেটার হিসেবে তার এই ধরনের কাজ করা উচিত হয়নি। কারণ তিনি যদি অবহেলা না করতেন তাহলে বাংলাদেশ ক্রিকেট তাকে 1 বছরের মতো যে নিষেধাজ্ঞা সময়টা ছিল সেই সময়টাও সার্ভিস পেত। তো তার এই যে কার্যক্রম সেটা ভবিষ্যতের তরুণ প্রজন্মের ক্রিকেটারদের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়াবে। আমি একদিক এটাকে পজিটিভলি নিচ্ছি, কারণ হচ্ছে দেখা যায় সাকিব আল হাসানের এই বিষয়টি দেখা যায় যে যারা তরুণ প্রজন্মের ক্রিকেটার আছে তারা সবসময় মনে রাখবে একজন সিনিয়র ক্রিকেটারকে এই ধরনের শাস্তির মুখোমুখি হতে হয়েছে। তো আমরা যেন ভবিষ্যতে এই ধরনের কাজে আবার মুখোমুখি না হই। আর বিসিবি সভাপতি হাসিবুল দেখেন এর আগেও কিন্তু সেম ঘটনায় আরো শাস্তি রয়েছে, এবং আমরা জানি যে সনাত জয়সরিয়া যদিও খেলা তিনি বন্ধ করে দিয়েছিলেন, সনাত জয়সরিয়ার মতো প্লেয়ারকেও কিন্তু 2 বছরের শাস্তির মুখোমুখি হতে হয়েছিল, এবং সেটা খেলা তার অবশ্য খেলা তখন ছেড়ে দিয়েছিলেন তারপর। এছাড়া দক্ষিণ আফ্রিকারও একজন ক্রিকেটার থামি সোলে কিলে, এই নাম তার একটু বেশ কঠিন নাম, সোলে কিলে, তিনি 2016 সালে 2015 সালে তিনি 16 বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন। তো এই একই কারণ, এই বিষয়টা তো তার দৃষ্টান্ত তো তার কাছে ছিল আসলে, দৃষ্টান্ত তিনি নিজে যেভাবে সবার কাছে দৃষ্টান্ত হলেন, তার চেয়ে বরং ভালো হতো যদি তিনি অন্যদের কাছ থেকে সেই দৃষ্টান্ত গুলো নিতেন আসলে। কিন্তু আমরা আমাদের খুবই দুর্ভাগ্য যে আসলে তার কাছ থেকে এরকম দায়িত্বহীনতাই বলবো, এটা আমরা তার দায়িত্বহীনতার জন্য 1 বছর আমরা তাকে মিস করেছি, এইটা আসলে। আচ্ছা, এই বিষয়ে আমি কিছু যোগ করতে চাই। আসলে আমি বলবো যে সাকিব আল হাসানের এই বিষয়টা যদি বাংলাদেশ ক্রিকেটে যদি সাকিব আল হাসানকে যদি একটু নমনীয় চোখে দেখা হয়, এই বিষয়গুলোকে কেন্দ্র করে আসলে সাকিব আল হাসানকে দেখা হয়। আমরা যদি বলি তার বিরুদ্ধে 2014 সালে কিন্তু একটা অভিযোগ এসেছিল যে তিনি ক্যামেরার সামনে অশ্লীল অঙ্গভঙ্গি করেছিলেন। হ্যাঁ, তারপর হচ্ছে কয়েকবার হচ্ছে আম্পায়ারের সাথে তিনি বিতর্ক জড়িয়েছিলেন। এইগুলো কিন্তু হচ্ছে দেখা যায় তরুণ প্রজন্মের ক্রিকেটাররা যখন দেখা যায় একজন সিনিয়র ক্রিকেটার থেকেই কিন্তু তরুণ ক্রিকেটাররা শিখে। তো এই বিষয়টি থেকে আমি মনে করবো যে সাকিব আল হাসানকে ফিরে আসার সময় হয়েছে। এখন তিনি একজন সিনিয়র ক্রিকেটার, এই বিষয়গুলো তার মাথায় থাকা উচিত। কিন্তু এখন যে তার 1 বছরের নিষেধাজ্ঞা হয়েছে, আশা করছি তিনি এর থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের তরুণ প্রজন্মকে শিক্ষা দিবেন এবং কি আর কখনো এই ধরনের ভুলে জড়াবেন না। আর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের যে জড়িতের বিষয়টা, আমি এটা ভিত্তিহীন আমি সম্পূর্ণভাবে, কারণ হচ্ছে দেখা যায় 2 বছরের নিষেধাজ্ঞা ছিল। বিসিবি সভাপতি এর নিজস্ব চেষ্টা আইসিসির সাথে যোগাযোগ করে তার কল্যাণে আসলে আমরা দেখতে পাই অনেক সহযোগিতার কারণে আমরা দেখছি 1 বছরের নিষেধাজ্ঞা কমেছে। তারপর আরেকটা বিষয় আমি উল্লেখ করি, যে আমরা চিন্তা করে দেখেন বিষয়টা কিন্তু 2018 সালের ঘটনা ছিল। তো এই ঘটনা যদি আমরা সাধারণত খুব কম সময়ের মধ্যে যদি বিচারের কথা চিন্তা ভাবনা করি, তাহলে সাকিব কিন্তু 2019 সালের বিশ্বকাপ ক্রিকেটটা মিস করতে পারতেন। দেখা যায় বিশ্বকাপ ক্রিকেটে সাকিব আল হাসানের যদি অবদান না থাকতো তাহলে বাংলাদেশ আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন, একেবারেই গুরুত্বপূর্ণ বিষয় যেটি আসলে মিডিয়াতে উঠে আসেনি এই বিষয়টা, যে তিনি তো আসলে 2019 সালের বিশ্বকাপটাই মিস করতে পারতেন, যেটি তিনি ফর্মের সবচেয়ে তুঙ্গে যখন, সেই সময়টা তো তিনি আসলে মিস করতে পারতেন যদি সঠিক সময়ে এটি বের হয়ে আসতো আসলে। আপনি একেবারেই গুরুত্বপূর্ণ বিষয়টি তুলে এনেছেন আসলে। আমরা এই বিষয়টিতে একটু এই বিষয়টি বলার জন্য হ্যাঁ বলেন। হ্যাঁ
শেষ করেন। আসলে এই বিষয়টি উল্লেখ করতে চাইছিলাম। তারপর দেখা যায় পর পর আরো কয়েকটি সিরিজ হয়েছিল, সেই সিরিজ গুলো কিন্তু আসলে মিস করতে পারি। এখন অনেকের প্রশ্ন, আমাদের যে দর্শকরা আসলে কি আমাদের বাংলাদেশে ক্রিকেট জাতীয়তাবাদ হয়ে গেছে, পুরো বিশ্ব কিন্তু বাংলাদেশকে ক্রিকেটের মাধ্যমে আসলে চেনে থাকে। তো দেখা যায় আমাদের দর্শকদের মধ্যে এক ধরনের মনোভাব সৃষ্টি হয়েছে যে ভারত সিরিজের আগেই কেন সাকিব আল হাসানকে নিষেধ করা হবে। সাকিব আল হাসান বিষয়টা খুব আগে থেকে জানতেন। যখন ভারত সফর হবে তার 4 থেকে 5 দিন আগে আমি দেখেছি সাকিব আল হাসান যে মাঠের ক্রিকেটে যে প্রস্তুতির যে ব্যাপার স্যাপার থাকে, অফিসিয়াল প্র্যাকটিসে তিনি অংশ নেননি। তিনি অজুহাত দেখেছেন তিনি অসুস্থ, ঠিক বলেছেন, কিন্তু তখনও মিডিয়ার সামনে তিনি পরিষ্কার করেননি। মিডিয়া সমকাল পত্রিকার জ্যেষ্ঠ সম্পাদক সম্পাদক হচ্ছে সেকান্দার আলী কিন্তু সর্বপ্রথম এই বিষয়টি উল্লেখ করেছেন, যার মাধ্যমে কিন্তু আমরা যে দর্শকরা সর্বপ্রথম জানি। তো তিনি বিষয়টি খুব আগে থেকে সাকিব আল হাসানকে জিজ্ঞেস করেছিলেন, জানার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি সবসময় এই বিষয়টাকে এড়িয়ে গেছেন। তো আমরা এই বিষয় থেকে লক্ষ্য করতে পারি আসলে বিসিবি সভাপতিকে আমরা সব জানাতে হবে। দেখা যায় আমাদের ক্রিকেটের যেই সময় খারাপ সময় এসছে তিনি সব সময় পাশে দাঁড়িয়েছেন। দেখা যায় যখন আমরা 2014 সালের ঘটনা বলি, আমরা হারতে হারতে আমাদের অবস্থা খুবই খারাপ ছিল, তখন তিনি জিম্বাবুয়েকে আমন্ত্রণ জানান এবং মাশরাফিকে অধিনায়কের দায়িত্ব পালন করতে তিনি আমন্ত্রণ জানান, এবং সেই সময় থেকে কিন্তু বাংলাদেশ ক্রিকেটের যে বর্তমান রেগুলেশন সেটা কিন্তু সৃষ্টি হয়েছে এই 2014 সাল থেকে। তো তার অবদান কি আমরা কখনোই বলার মতো না। হাসিবুল বাসার মানিককে একটু থামাবো, আমরা একটু তানভীর ভাইয়ের কাছে যাব। তানভীর ভাই আসলে যেটা আমাদের হাসিবুল বাসার মানিক আলোচক, উনি বেশ সুন্দরভাবে কয়েকটা বিষয় উপস্থাপন করলেন। তার মধ্যে একটি হলো এর সাকিবের নিষেধাজ্ঞার বিষয়টি কিন্তু এই প্রথম নয়, বিসিবি কর্তৃক এর আগেও নিষেধাজ্ঞা এসেছিল, আমরা জানি সবাই। 2014 সালে সেই নিষেধাজ্ঞা কিংবা তাকে নিয়ে আরো কিছু বিতর্ক ছিল। আসলে সেই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন, আসলে সাকিব তার আচরণগত এই দিকটি যদি তিনি পরিবর্তন করে আনেন তাহলে আমাদের বাংলাদেশ ক্রিকেট আরো বেশি এগিয়ে যাবে বা আমরা আরো বেশি পাবো তার কাছ থেকে, আমরা আশা করি। কিন্তু তার এই শৃঙ্খলার বিষয়, আচরণগত বিষয়গুলো যদি একটু দায়িত্বের সাথে তিনি একটু হ্যান্ডেল করেন তাহলে খুব ভালো হয়। এই বিষয়টি আগের নিষেধাজ্ঞা বিষয় এবং বিতর্কের বিষয়গুলোতে যদি তানভীর ভাই আলোকপাত করতেন। তানভীর ভাই। আচ্ছা, আমি আসলে সাকিবের কথাটাই এখানে বলি। আমার নিজের ব্যক্তিগত মতামত বলে আসলে খুব একটা লাভ নাই, মানুষ শুনবে না। ডয়েচে ভেলেতে হচ্ছে খালিদ মহিউদ্দিনের কাছে সাকিব আল হাসান একটা সাক্ষাৎকার দেন এই করোনার মধ্যে, জার্মানির একটা আপনার সংবাদ মাধ্যম, আপনারা জানেন। তো ডয়েচে ভেলেতে সাকিব বলেন যে তাকে খালিদ মহিউদ্দিন আগের অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে প্রশ্ন করে, বিশেষ করে 11 সালের কয়েকটা বিষয়, ক্যাপ্টেন্সি থাকাকালীন সময়। তো তখন সাকিবের একটা জবাব আমার খুব ভালো লাগছে, সেটা হলো সাকিব বলল যে আমি ক্রিকেট খেলা শুরু করলাম 2007 সালে। 2011-12 সালের দিকে আমার বয়স ছিল 23-24 বছর। তো তখন আসলে আবার ক্যাপ্টেন ছিলাম, বলা যায় অনেকটা আর্লি বয়সেই ক্যাপ্টেন্সি দেওয়া হয়। তো তখন আসলে ওই রকম ম্যাচিউরিটি আসে না একটা প্লেয়ারের মধ্যে। তো ওই সময় এত বড় দায়িত্ব পালন করতে গিয়ে অনেক ভুলই করেন এবং সে তার ভুল স্বীকার করেছেন। সে বলেছেন যে ওই সময় আমি হয়তো ইম্যাচুরিটির কারণে অনেক ভুল ডিসিশন নিয়েছি বা অনেক জায়গায় ভুল আচরণ করেছি। এটা আশা করি এখন আর হবে না, এবং সে এটা বারবার বলেছেন যে এখন আমরা চেষ্টা করি জুনিয়রদের সামনে দৃষ্টান্ত স্থাপন করতে। এমনকি মাঠের মধ্যে যদি পারফরমেন্স ভালো না হয়, ব্যাটিং খারাপ হয়, ড্রেসিং রুমে এসেও কোন রকম রাগ দেখাই না বা ওই পারফরমেন্স নিয়ে কোনো আলাপ আলোচনা করি না। আমরা চেষ্টা করি ড্রেসিং রুমের পরিবেশ কাম রাখার, যাতে জুনিয়ররা ভালো কিছু শিখতে পারে। তো তার এই কথাটা আমার অনেক ভালো লেগেছে যে তার চিন্তা ভাবনাটা আপনি খেয়াল করলে দেখবেন যে অনেক সুদূর প্রসারী, অর্থাৎ দৃষ্টান্ত স্থাপন করার মতো। অর্থাৎ তাদের আচরণে যাতে জুনিয়ররা ভুল তথ্য না পায় সেটা মাথায় রেখে কিন্তু এখন এই সিনিয়র প্লেয়াররা চলেন। এবং একটা ঘটনা এখানে উল্লেখ্য যে 2012 সালে এশিয়া কাপের ফাইনালে যখন পাকিস্তানের কাছে আমরা হারলাম, প্লেয়াররা মাঠে কান্নাকাটি করছিল। তো ওই দিন হচ্ছে সাকিব আউট হওয়ার পর ড্রেসিং রুমে এসে আপনার একটা কাচের গ্লাস হাতের মধ্যে নিয়ে ওটা হাতের প্রেসারে ফাটিয়ে ফেলেছিলেন। তো এই ধরনের ঘটনা কিন্তু আসলে ড্রেসিং রুমের জন্য ভালো না। তো সাকিব এটা উল্লেখ করে নিজেই বলেছেন যে ওই সময় আসলে এটা হয়েছে, কিন্তু
আহ, এখন আর এরকম হওয়ার কোনো সম্ভাবনা নেই। এখন তারাও ভাবেন ড্রেসিং রুমের পরিবেশ নিয়ে, জুনিয়র প্লেয়ারদের কথা চিন্তা করেন, দর্শকদের কথাও হয়তো ভাবেন। এবং আপনি খেয়াল করলে দেখবেন এই করোনাকালীন সময়ে সাকিব আল হাসান ফাউন্ডেশনের মাধ্যমে সাকিব আল হাসান কিন্তু অনেক মানুষকে সাহায্য করেছেন। তার একটি ব্যাট নিলামে তুলে 20 লাখ টাকা বিক্রি করলেন, সেটার টাকা পুরোটাই দান করেছেন। এরকম আরো কিছু কাজ তিনি করেছেন এবং তার সামনে লক্ষ্য এটাই, মানুষের জন্য কাজ করা। তো সামগ্রিকভাবে বর্তমান অবস্থা যদি আমরা দেখি তাহলে বোঝা যায় যে সাকিব আল হাসান একজন ক্রিকেটার হিসেবে যেরকম আগের থেকে অনেক বেশি পরিণত হয়েছেন, একজন মানুষ হিসেবেও আগের থেকে অনেক বেশি পরিণত আমাদের মনে হচ্ছে। আমাদের কাছে অনেকগুলো কমেন্ট এসেছে, যেমন গীতা গোবিন্দাম তিনি তানভীর ভাইকে দেখছেন। তারপর ইলিয়াস হায়দার লিমন তিনি তানভীর ভাইয়ের কাছে একটা প্রশ্ন করেছেন, আমরা প্রশ্নটা স্ক্রিনে দেখাবো। আপনার কাছে জানতে চেয়েছেন যে সাকিবের ফেরার পরে তার কাছে আপনার প্রত্যাশাটা কি। তানভীর ভাই যদি প্রশ্নটার উত্তর দিতেন। দুর্দান্ত প্রশ্ন। আমরা আসলে, আমি এটা নিয়ে একটু আগেও বললাম শুরুর দিকে যে সাকিব আল হাসানকে আমরা অনেক মিস করেছি, কারণ আমাদের তার কাছে অনেক পারফরমেন্সের প্রত্যাশা থাকে সব সময়। তিনি দলে থাকলে ম্যাচ জেতান, একজন ম্যাচ উইনার। তো আমরা আশা করব সাকিব দলে আসলে তিনি তার বিশ্বকাপের পারফরমেন্স ধরে রাখবেন। 3 নম্বরে ব্যাটিং করে আমাদের 3 নম্বরের ব্যাটিং সমস্যাটার, দীর্ঘদিনের যে একটা সমস্যা, সেটার সমাধান করবেন। পাশাপাশি দলের জয়ে অবদান রাখবেন। আর আমরা তার ক্যাপ্টেন্সিটাও মিস করেছি অনেক। ওয়ানডেতে আশা করি সাকিব আবার বাংলাদেশের ক্যাপ্টেন হবেন এবং বাংলাদেশকে ভালো ভালো জয় উপহার দেবেন। আমরা কিন্তু মূলত দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছি ওয়ানডে টিম দিয়ে, ওয়ানডে পারফরমেন্স দিয়েই কিন্তু আমরা বিশ্ব ক্রিকেটে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছি। সুতরাং ওয়ানডেতে আমি বিশেষ করে চাইবো যে সাকিব ক্যাপ্টেন্সি এবং পারফরমেন্সের দিক থেকে বাংলাদেশকে আরো বেশি কিছু দিক, এবং বাংলাদেশের র্যাঙ্কিং আমি আগামী 3-4 বছরের মধ্যে অবশ্যই সেরা 5-এর মধ্যে দেখতে চাই, জি জি। এবং যেটা সাকিব এখন ছাড়া সম্ভব না। জি, অনেক সুন্দর বলেছেন। এবার আমরা একটু হাসিবুল বাশার মানিকের কাছে আবার ফিরবো। আসলে এই 1 বছরের নিষেধাজ্ঞার সময়ে সাকিব, আমরা দেখেছি যে বেশ তিনি ঘাম ঝরিয়েছেন নিজের ফিটনেস ঠিক রাখার জন্য। তিনি অনেক চেষ্টা করেছেন। এছাড়া যখন শ্রীলঙ্কা সিরিজ হওয়ার কথা ছিল, তিনি বিকেএসপি তে এসে আবার নতুন করে সেই প্র্যাকটিস শুরু করেছেন। আমরা দেখেছি সেইখানে বিকেএসপির কয়েকজন ইতিমধ্যে বলেছেন, যেমন বিকেএসপির একজন উপদেষ্টা নাজমুল আবেদিন, তিনি বলেছেন যে আরো ভয়ঙ্কর সাকিবকে আমরা আসলে পাচ্ছি। তিনি বেশ কিছু দুর্বলতা বলেছিলেন সাকিবের, যে তিনি নিজের দুর্বলতা গুলো কাটিয়ে ওঠার জন্য কাজ করছেন। আসলে ক্রিকেটারদের ক্ষেত্রে এটা খুব কমই দেখা যায় যে নিজের দুর্বলতা গুলো নিজেই আইডেন্টিফাই করেন নিজেরা, আবার সেগুলো নিয়ে আহ, এত এই সময়ে এসে প্রচন্ড ঘাম ঝরিয়ে কাজ করছেন, এমনটা সাকিবের ক্ষেত্রে এটা দেখা গেছে। এবং এই বিষয়টা আমরা দেখেছি যে কোচ সালাউদ্দিনের অধীনেও তিনি বিকেএসপি তে অনেকদিন প্র্যাকটিস করে গেছেন। আসলে ঠিক এই বিষয়টা যদি একটু বলতেন, যে আসলে আহ, সাকিবের মধ্যে আমার মনে হয় যে একটা মানে ভালো পারফরমেন্স দেখানো কিংবা আরো নতুন রূপে ফিরে আসার একটা ক্ষুধা রয়েছে। এই বিষয়টা সাকিবুল হাসান, যদি হাসিবুল বাশার আপনি বলতেন। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। তো এই প্রসঙ্গের বরাতে আমি যদি বলি যে আমরা 2019 সালের যে আইপিএল, সে আইপিএল কে টেনে আনতে পারি। আমরা 2019 সালের আইপিএল এ দেখেছি যে সাকিব আল হাসান সানরাইজার হায়দ্রাবাদের হয়ে খেলছে, কিন্তু তিনি 1-2টি ম্যাচ খেলার পর তিনি আর সুযোগ পাচ্ছেন না। যখন তিনি দেখলেন যে আইপিএল এ তার আর সুযোগ হবে না, তখন তিনি বাংলাদেশ ক্রিকেট দলের সাথে আবার সংযুক্ত হলেন, প্র্যাকটিসে অংশ নিলেন এবং সেখান থেকে ভালো কিছু করার প্রত্যাশা নিয়ে বিশ্ব ক্রিকেটে মাঠে নেমেছেন। তো আমরা দেখি যে তার এত খারাপ সময়ের মধ্যেও হ্যাঁ সরি এত খারাপ সময়ের মধ্যেও আমরা দেখেছি যে বিশ্বকাপ ক্রিকেটে তিনি খুব ভালো পারফরমেন্স করেছেন। তিনি একাধারে বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে গেছেন। দেখা যায় বোলিং, ব্যাটিং, ফিল্ডিং সব তিনও ক্ষেত্রে দেখা যায় সাকিব আল হাসানের অবদান ছিল অনন্য। তো আমি বলবো যে একজন সাকিব আল হাসান ক্রিকেটার হিসাবে দুর্দান্ত কামব্যাক করা প্লেয়ার, যিনি যে কোনো সময় ফিরতে পারে। তো এই কোভিড-19 সিচুয়েশনে আমরা দেখেছি যে সাকিব আল হাসানের কথা আলোচনা করার আগে আমার বাংলাদেশের যে বর্তমান কদিন আগে বিসিবি প্রেসিডেন্ট কাপ গেল, তো সেই বিষয়ে আলোচনা
করি। তো সেই বিষয়ে আলোচনা করার ক্ষেত্রে দেখেছি আমরা অনেক সিনিয়র ক্রিকেটারকে ব্যর্থ দেখেছি। দেখা যায় তামিম ইকবাল তার যাত্রা চালাতে পারেননি, মুশফিকুর রহিম খানিকটা চেষ্টা করেছেন, অথচ তিনি অবশ্য যে প্র্যাকটিস ম্যাচগুলোর প্রথম 3টা ম্যাচে কিন্তু তিনি তার ঝলক দেখাতে পারেননি। তো এখন সাকিব আল হাসানের কাছে চ্যালেঞ্জ থাকবে যে তিনি যখন শুরু করবেন, আমাদের আগামীতে দেখা যায় T20 একটা টুর্নামেন্ট আছে বিসিবি কর্তৃক আয়োজিত হবে শুনতে পাচ্ছি। তো সেই টুর্নামেন্টের শুরুর দিকে তার কাছে একটা চ্যালেঞ্জ থাকবে যে তিনি কিভাবে শুরু করেন। মানে গত 1 বছর তো তিনি ক্রিকেটের সাথে আসলে তেমন ভাবে সংযুক্ত ছিলেন না। আসলে আন্তর্জাতিক ক্রিকেট এবং প্র্যাকটিস ক্রিকেটের মধ্যে অনেক পার্থক্য। আমরা যারা দর্শক আছে কিংবা অনেকে ক্রিয়া বিশ্লেষক তারা এটা খুব ভালোভাবেই জানে যে আন্তর্জাতিক ক্রিকেট এবং নিজস্ব প্র্যাকটিসের মধ্যে বিরাট পার্থক্য রয়েছে। তো সাকিব আল হাসান যখন তিনি মাঠে ব্যাট করবেন তখন তার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে তার শুরুটা পাওয়া। শুরুটা যদি তার ভালো হয়, আমরা জানি সাকিব কি করতে পারেন, কি করে দেখাতে পারেন। ইতিমধ্যে আমরা দেখেছি সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের জন্য কি করেছেন। যদি বলি যে বাংলাদেশ ক্রিকেটের একজন উজ্জ্বল নক্ষত্র এবং একজন বাংলাদেশ ক্রিকেট থেকে তুমি একজনকে বাছাই করো যিনি সব সময় বাংলাদেশ ক্রিকেটের জন্য মানে ইতিহাস হয়ে থাকবেন, তাহলে আমরা সাকিবকে বাছাই করে নেব। তো সাকিবের যে নতুন যে ফিরে আসা, সেই ফিরে আসার ক্ষেত্রে আমি বলবো খুব ধীরে সুস্থে তার দুর্বলতা গুলোকে তিনি এখন ভালোভাবে পর্যবেক্ষণ করে তিনি যেন আবার ফিরে আসে। আর আরেকটা বিষয় আমি আগের প্রশ্নে অ্যাড করতে চাই, সেটা হচ্ছে কি আমরা দেখেছি যে এই ধরনের বিশৃঙ্খলা কাজে সাধারণত নাসির হোসেন কিংবা হচ্ছে সাব্বির রহমানকে দেখতে সাব্বির পাই, হোসেন। কিন্তু এই ধরনের ব্যক্তিত্বদের কিন্তু দেখতে পাই। কিন্তু সাকিব আল হাসানের এই শাস্তির পরে দেখা যায় তরুণ প্রজন্মের মধ্যে একটা ভয় কাজ করবে, তারা আর নতুন ভাবে এই ধরনের কাজে জড়াতে আগ্রহী হবে না, আমি অন্ততপক্ষে নিজে মানে মনে করছি। আর তাছাড়া আরেকটা বিষয় কি, আমাদের সচেতনতার বিষয়গুলো কোথা থেকে দেখা উচিত। আমরা হয়তো অনেকে জানি না, প্রত্যেকটা সিরিজ যখন শুরু হয় তার আগে প্রত্যেকটা ক্রিকেট বোর্ডের নিজস্ব হচ্ছে এরকম মনিটরিং টিম থাকে। তার যখন সিরিজ হয় তখন এর আগে মনিটরিং টিম দেখিয়ে দেয় যে এই সিরিজে কারা কারা বাজি খেলতে পারে, তাদের কাছে তালিকা থাকে যে কারা কারা তোমাকে হচ্ছে এই ধরনের বাজিতে প্রলুব্ধ করতে পারে। তো যখন এই বিষয়গুলো আমাদের সামনে উপস্থাপন তো হয়, এরপরও কেন ক্রিকেটাররা হচ্ছে জুয়াতে প্রলুব্ধ হবে, সেই বিষয়টা আমার প্রশ্নে মানে মাথায় খাটে না। তো এই বিষয়গুলোর প্রতি ক্রিকেটারদের প্রতি অনুরোধ থাকবে আপনারা সাকিব আল হাসানের বিষয়টি থেকে আপনারা শিক্ষা গ্রহণ করবেন, যেন ভবিষ্যতে আমাদের কোন তরুণ ক্রিকেটার কিংবা সিনিয়র ক্রিকেটার এই ধরনের নিষেধাজ্ঞার মুখোমুখি না করে। ধন্যবাদ আপনাকে। জি জি, এবার আমরা একটু তানভীর ভাইয়ের কাছে ফিরি। তানভীর ভাই, তানভীর ভাই ক্যামেরা বোধহয় বন্ধ আছে। হ্যাঁ হ্যাঁ আমরা, হ্যাঁ হ্যালো, তানভীর ভাইয়ের ক্যামেরা একটু হ্যাঁ অসুবিধা। ভাই, হ্যাঁ শুনতে ঠিক পাচ্ছেন? আছে, এখন দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে। এখন এই আমরা সর্বশেষ আমরা খেয়াল করলাম যে 3 দলের একটা ক্রিকেট টুর্নামেন্ট ইতোমধ্যে শেষ হয়ে গেল, ওডিআই ক্রিকেট টুর্নামেন্ট। ওডিআই ক্রিকেট টুর্নামেন্ট আসলে খুব বেশি যে এখানে শুরুটা হয়েছে বেশ, আমরা বলবো যে এটি খুবই ভালো একটি উদ্যোগ ছিল। কিন্তু আমাদের দেখেছি যে স্কোর গুলো বেশ বড় পর্যায়ে পৌঁছেনি। আমাদের যে ব্যাটসম্যানরা রানের খরা, যেটা হাসিবুল বাসার মানিক উল্লেখ করলো, প্রায় ব্যাটসম্যানদের মধ্যেই রান করাটা আমরা লক্ষ্য করেছি। তামিমের ক্ষেত্রে এই বিষয়টি আরো প্রকট হয়ে আমরা দেখতে পেয়েছি আসলে বিষয়টি প্রকট। আর সামনে আমাদের এই 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 নভেম্বরের মাঝামাঝি দিকেই আরেকটি টুর্নামেন্ট শুরু হচ্ছে, যেটির মাধ্যমেই সাকিব আসলে ফিরবেন। সেটি হলো বঙ্গবন্ধু টুর্নামেন্ট, বঙ্গবন্ধু T20 টুর্নামেন্ট। T20 ফরম্যাটে T20 এইটি বঙ্গবন্ধুর নামে এই নামকরণটি হয়েছে। 5টি দলের ক্রিকেট টুর্নামেন্ট হবে এবং আমরা সেখানে শুধু সাকিব না আরো একজন প্লেয়ারকে দেখতে পাবো, সেটা মাশরাফি, যেটি এই সর্বশেষ ওডিআই টুর্নামেন্টে ছিলেন না। মাশরাফিও এই তবে ভাই টুর্নামেন্টে। আপনাকে একটা জিনিস ক্লিয়ার করতে চাই যে মাশরাফির বিষয়টা এখনো নিশ্চিত না। সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি ওনার হ্যামস্ট্রিং ইনজুরিটা আবারও হচ্ছে জোরালো ভাবে আঘাত করেছে, সেই কারণে আসলে মাশরাফিকে পাওয়া নিয়ে আমরা অনিশ্চিত অবস্থায় আছি। জি জি, আচ্ছা আচ্ছা, কিন্তু আলোচনায় ছিল, মিডিয়াতেও একটু এই বিষয়গুলো একটু ছিল আলোচনায় যে মাশরাফি ফিরতে পারে এবং প্র্যাকটিসও দেখা গেছে। যা হোক, যেহেতু সাকিব ফিরছেন, আমরা সাকিবের প্রসঙ্গেই এখানে আসি আসলে যে তানভীর ভাই, সাকিব বঙ্গবন্ধু T20 টুর্নামেন্টে, 5 দলের টুর্নামেন্টে আসলে কেমন পারফরমেন্স করতে পারেন, এই বিষয়টা আসলে আপনি যদি একটু মানে বিশেষ করে তার সর্বশেষ রান ক্ষুধা কিংবা তার নিজের দুর্বলতা কাটিয়ে ওঠা, কোচ সালাউদ্দিনের আন্ডারে ট্রেনিং করা, বিকেএসপি তে এসে বিভিন্ন ঘাম ঝরানো বোলিং ব্যাটিং এসব নিয়ে তিনি প্রচুর পরিশ্রম করেছেন আসলে আমরা জানি।
এর ফলটা আমরা কেমন দেখতে পাবো আসলে, কেমন সাকিবকে দেখতে পাচ্ছি এই বিষয়ে, মানে এই টুর্নামেন্টে, এবং টিমের অন্যান্যরা সাকিবকে পেয়ে কতটা অনুপ্রাণিত হবে, ঠিক এই টুর্নামেন্টের বিষয়টাই যদি একটু ক্লিয়ার করতেন তানভীর ভাই। ধন্যবাদ ইমরান ভাই, আপনি আপনি নিজেই অনেক সুন্দর ব্যাখ্যা করেন। তো আমরা আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, আহ, সামনে যেই T20 টুর্নামেন্টটা হবে 5 দলের, সেই টুর্নামেন্টে অবশ্যই সাকিব খেলবেন যদি ফিট থাকেন বা ইনজুরি না থাকে। কিন্তু আমাদের সাকিবের কাছে আসলে খুব বেশি পারফরমেন্স আশা করাটা উচিত হবে না। আমরা যদি সাকিব যেখানে লাস্ট খেলাটা খেলে আসছেন বিশ্বকাপে, আমরা যদি বিশ্বকাপের পারফরমেন্সটাই তার কাছে আবার আশা করি সামনের খেলাগুলোতে, তাহলে কিন্তু হবে না। মাঝখানে প্রায় 1 বছরের একটা বিশাল গ্যাপ ছিল, অন্যান্য প্লেয়ার হয়তো 6-7 মাসের করোনার কারণে গ্যাপে ছিল, কিন্তু সাকিব আল হাসান কিন্তু প্রায় 1 বছরের একটা গ্যাপের মধ্যে আছেন। অনেকদিন খেলার বাইরে থাকলে আসলে বিশেষ করে ক্রিকেটারদের জন্য আবার আগের রিদমে ফিরে আসাটা খুব কঠিন। এটা একটা লম্বা প্রসেস, দীর্ঘদিন প্র্যাকটিস করতে হয়, প্র্যাকটিস ম্যাচ খেলতে হয়। যেহেতু করোনার কারণে প্র্যাকটিস ম্যাচের ফ্যাসিলিটিটা এখন কম, বেশ চাইলেও খুব বেশি প্র্যাকটিস ম্যাচ খেলা যায় না। এই যে আপনারা রিসেন্ট যেটা দেখলেন বিসিবি প্রেসিডেন্টস কাপ, এখানে আপনার 6টা ম্যাচ হলো, ফাইনাল সহ 7টা ম্যাচ। তো এই বিসিবি প্রেসিডেন্টস কাপের দিকে তাকালে আপনারা বুঝতে পারবেন এটা কিন্তু আসলে কোনো লাভজনক টুর্নামেন্ট বা মানুষকে দেখানোর জন্য কোনো টুর্নামেন্ট ছিল না আসলে। এটা মূলত প্লেয়াররা যে প্র্যাকটিস করেছে কিছুদিন, সেই প্র্যাকটিসের উপর ভিত্তি করে প্র্যাকটিস ম্যাচ খেলা কেন্দ্র করেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। এবং এখানে আপনারা দেখবেন যে বাইরের কোনো দর্শককেও মাঠে ঢুকতে দেওয়া হয়নি। আবার আপনার সম্প্রচারও অতটা বড় পরিসরে করা হয়নি। শুধুমাত্র ক্রিকেট যে ফিরেছে এই আহ, তথ্যটা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্যই মূলত টুর্নামেন্টটা করেছে, আর প্লেয়ারদের প্র্যাকটিস। তো অনেকদিন পরে আসলে ম্যাচে ভালো পারফরমেন্স করা বা ব্যাটিং করাটা আসলে এত সহজ না। আপনারা দেখবেন যে বাংলাদেশের তর্ক সাপেক্ষে আমরা বলি যে দেশ সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম কিন্তু টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান করেছেন, কিন্তু তার ব্যাটিংটা আপনি দেখলে খেয়াল করবেন তাকে কিন্তু অনেক আপনার স্ট্রাগল করতে হয়েছে প্রত্যেকটা ম্যাচেই। তিনি যেই ম্যাচে সেঞ্চুরি করেছেন ওই ম্যাচও তাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে। শুরুতে দেখা গেছে 30 থেকে 35 বল খেলে 8-10 রান করেছেন তিনি। তো ব্যাটিংটা আসলে খুব কঠিন ছিল এতদিন পরে। আর উইকেটটা পেস বান্ধব ছিল। আমাদের দেশের ব্যাটসম্যানরা আসলে পেস বান্ধব উইকেটে খেলে অতটা অভ্যস্ত না, পেসাররা অনেক ভালো করেছে। তো এরকম উইকেটে আসলে আপনি ইংল্যান্ডে দেখবেন এরকম উইকেট গুলো, ইংল্যান্ডের পেসাররা প্রত্যেকটা বলেই দেখা যায় যে আউটের সম্ভাবনা তৈরি করে। বল পুরনো হয়ে গেলেও আমরা মনে হয় যে খেলার আকর্ষণটা কমে না আর কি, ইংল্যান্ডের টেস্ট গুলোতে আমরা দেখি। তো অনেকটা ওইরকম ছিল বিসিবি প্রেসিডেন্টস কাপের পিচটা আর কি। আমরা দেখেছি যে 40 ওভারের পরেও পেস বোলাররা ভালো বাউন্স এবং সুইং পেয়েছেন মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে, যেটা আসলে খুবই অস্বাভাবিক। আমরা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামকে কিন্তু স্পিনিং উইকেট হিসেবে চিনি, স্পিন সহায়ক উইকেট। তো আসলে আমি মনে করি সাকিব আসলে আমাদের খুব বেশি প্রত্যাশা রাখা উচিত না, সাকিবকে আসতে দেওয়া উচিত স্বাভাবিকভাবে। সে এসে তার মতো করেই খেলতে থাকুক এবং সামনে আশা করি সে ভালো করবে। এবার আমরা হাসিবুল বাশারের কাছে ফিরবো। আসলে আমরা দেখেছি যে সাকিব আল হাসান তার পুরো ক্যারিয়ারের মধ্যে সবচেয়ে বেশি ভালো পারফর্ম করেছেন বিশ্বকাপ 2019-এর বিশ্বকাপে। আসলে এই বিষয়টা তো সবাইকে অনেকটা অবাকও করেছে আমি বলবো। আসলে কেউ কি এতটা বিশ্বাস করতে পেরেছিল যে সাকিব এত মাতিয়ে দেবেন, আসলে একটা একেবারে রাজা রাজরার মতো খেলবেন, একেবারে হিরো বনে যাবেন বিশ্বকাপের? ঠিক এই প্রশ্নটার আগে আমরা একটু দর্শকের একটা প্রশ্ন হাসিবুল বাশারের কাছে রয়েছে, সেই প্রশ্নটা একটা স্ক্রিনে শো করব, সেই উত্তরটা আগে নিয়ে নিব। এটি এটি হাসিব আসিফ ভাইয়ের কাছে ভাইয়ের প্রশ্ন। কাছে। বিগত দিনে আমরা দেখেছি যে প্রায় প্রতি ম্যাচে সাকিবের ব্যাট থেকে আমরা চারের মার থাকে, চারের মার থাকেই, কিন্তু তার ব্যাট থেকে ছক্কা খুব কম দেখি। এর কারণ কি, এই বিষয়ে যদি কিছু বলতেন। আসলে বিষয়টা খুব জটিল। আসলে এই বিষয় নিয়ে আসলে বলাটা কতটা ঠিক হবে, আমার ব্যক্তিগত মতামত হিসেবে বলি। আসলে সাকিব আল হাসান যখন শুরুর দিকে আসলে ক্রিকেট খেলতেন তখন খুব আক্রমণাত্মক ক্রিকেট খেলতেন। এই বিষয়টা যদি তামিম ইকবালের ক্ষেত্রেও বলি ঠিক একই।
আমরা তামিম ইকবালকে 2015 সালের পর থেকে খুব দায়িত্বশীল ভাবে খেলতে দেখেছি, কিন্তু ঠিক সাকিব আল হাসানের ক্ষেত্রে আমি ঠিক একই কথা চিন্তা করি। কারণ আমরা দেখেছি 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে মাহমুদুল্লাহর সাথে কিভাবে দায়িত্বশীল ব্যাটিং এর মাধ্যমে তিনি হচ্ছে আমাদের সেমিফাইনালের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছেন। তো ঠিক একই মানে আমি যদি বলি যে দায়িত্বর বোঝার চিন্তা করে সাকিব আল হাসান এখন বিগ শট খেলতে কিছুটা হয়তো দ্বিধাদ্বন্দ্বে থাকতে পারেন বলে আমি মনে করছি। তবে বিগ জি শটের ক্ষেত্রে অবশ্যই এই দেখা বিষয়টি যায় আপনি, হ্যাঁ, জি জি এটা আপনি ভালোই বলেছেন যে আসলে তার স্কোরটাকে ইনিংসটাকে একটু বড় করার জন্য রিস্ক লম্বা শট করার নিচ্ছেন না। জি জি জি, রিস্ক শট নিচ্ছেন না, এটা একটা কারণ। আসলে আরো একটি প্রশ্ন রয়েছে, যে প্রশ্নটি আমি আপনার কাছ থেকে নিব, খুবই ছোট্ট করে বিষয়টি হলো এই স্ক্রিনে আবার শো করছি। এই প্রশ্নটি হলো এমন যে আহ, একটি বিভিন্ন রিপোর্টে এবং আকসর রিপোর্টেও দেখা গিয়েছে যে সাকিব কিন্তু জুয়ারিকে সরাসরি দেখা করার প্রস্তাবও দিয়েছিলেন। এই বিষয়টিতে আসলে এটি এটি আমিও কয়েকটি প্রতিবেদনে পড়েছি যে সাকিব নিজেও দেখা করার প্রস্তাবটি আসলে দিয়েছিলেন। এই বিষয়টি আপনি যদি একটু ক্লিয়ার করতেন খুবই অল্প সময়ে। হ্যাঁ, আসলে প্রত্যেকটা জিনিস আসলে সরাসরি যখন আমরা কথা বলি তাহলে দেখা যায় বিষয়টি মিটমাট করতে খুব সুবিধা হয়। তো এই ধরনের প্রশ্নে আমরা হচ্ছে পজিটিভ দিকেও চিন্তা ভাবনা করতে পারি কিংবা নেগেটিভ দিকেও চিন্তা ভাবনা করি। যদি আমরা পজিটিভ আলোচনায় আগাই তাহলে বলবো যে জুয়ারির সাথে হয়তো তিনি খুব সাধারণভাবে আলোচনা করতেন, বিষয়টা মিটমাট এখানেই করে দিতেন যেন তার সাথে যেন পরবর্তীতে আর কোনো সময় যোগাযোগ না করা হয়। আর যদি আমরা এটা নেতিবাচক দিকে চিন্তা ভাবনা করি হয়তো এমনও হতে থাকবে তাদের মধ্যে বিষয়টা লুকায়িত থাকারও সম্ভাবনা থাকে। তো ওই বিষয়টা আমরা সাকিব আল হাসান থেকে কখনোই আশা করব না এবং আশা করিও না। কারণ আমরা দেখেছি জুয়ারের প্রস্তাব তিনি 3 বার প্রত্যাখ্যান করেছেন। তো এটাকে আমরা বিষয়টা পজিটিভলি দেখতে পারি। আশা করি আমার উত্তর পেয়েছেন। জি অনেক সুন্দর আপনি বলেছেন। এখন আমরা একটু যে প্রশ্নটি আমি করতে চেয়েছিলাম সেটা হলো, বিশ্বকাপে এত দানবীয় পারফরমেন্স কি আসলে আমরা তার কাছ থেকে আশা করছিলাম কি বিশ্বকাপের আগ থেকে, যেটি তিনি দেখালেন তার আগ পর্যন্ত? এটিও খুব খুব অল্প সময় আমরা উত্তরটা নিব। হাসিবুল বাসার মানি। আচ্ছা, ধন্যবাদ, যে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে আমি ব্যক্তিগতভাবে নিজেও সাকিব আল হাসানের থেকে এত বড় প্রত্যাশা করি নাই। কারণ যখন 2019 সালে আইপিএল আমি দেখছিলাম তখন সাকিব আল হাসানের বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। যখন সানরাইজ হায়দ্রাবাদের ম্যাচ গুলো আমি ফলো করতাম তখন সাকিব আল হাসানের প্রথম 2টা ম্যাচ আমি পর্যবেক্ষণ করেছি। আসলে তিনি তেমন ভাবে এফোর্ট দিতে পারেন না। তো এফোর্ট না দেওয়ার কারণে ভাই পারফরমেন্স যেহেতু দিতে পারছিলেন না তখন আমি নিজে সংকোচ ছিলাম আসলে সাকিব আল হাসান বিশ্বকাপের মতো এত বড় মঞ্চে আসলে কতটুকু পারফরমেন্স দিতে পারবেন। তো যখন শুরুর ম্যাচটা সাকিব আল হাসানের স্টার্টটা খুব ভালো হলো তখন তার প্রতি আমার আত্মবিশ্বাসটা খুব বেড়ে গেল। দেখা যায় সাকিব আল হাসানকে আমরা সবসময় দেখি যে তিনি ব্যাটিং এ যদি ভালো করেন বোলিং এ হয়তো কিছুটা হয়তো তার অবনমন থাকে, হয়তো দেখা যায় তিনি 50-50 দিতে পারেন না, কিন্তু বিশ্বকাপে এর মতো বড় মঞ্চে তিনি দেখেছে পুরো ফরম্যাটে ব্যাটিং বোলিং ফিল্ডিং 3 ফরম্যাটে তিনি অনস্বীকার্য অবদান রেখেছেন। তাছাড়া আরেকটা কথা আমি আপনার সাথে বলি যে সাকিব আল হাসান দেখা যায় প্রায় সবসময় তিনি ব্যাটিং ব্যাটিং করে থাকে মিডল অর্ডারে। বাংলাদেশ ক্রিকেট একজন ওয়ান ডাউন ব্যাটসম্যান খুঁজছে যিনি থিতু হয়ে ভালোভাবে ব্যাট করতে পারবেন। এই জায়গায় আমরা ইমরুল কায়েসকে পরীক্ষা করেছি, লিটন দাসকে পরীক্ষা করেছি, সৌম্য সরকারকে পরীক্ষা করেছি, আরো বেশ কয়েকজন ক্রিকেটারকে আমরা পরীক্ষা করেছি। তো দেখেছি যে এই জায়গায় তেমন কেউ সফল হয়নি। যখন সাকিব আল হাসান ওয়ান ডাউনে আসলেন তখন দেখা যায় তার ভূমিকাটি ছিল উইকেট ধরে রাখা এবং তার পাশাপাশি মারমুখী অবস্থান রাখা। যিনি সাকিব আল হাসান দেখা যায় সবসময় মারমুখী অবস্থানে যেতে পছন্দ করেন। আর নিউজিল্যান্ড মানে ইংল্যান্ডের কন্ডিশনটা ছিল এমন যে বাউন্সি উইকেট ছিল, যে সেই জায়গায় হচ্ছে আক্রমণাত্মক ব্যাটিং করা খুবই সহজ ছিল। দেখা যায় অন্যান্য দেশের ক্রিকেটাররা আক্রমণাত্মক ক্রিকেট খেলতো, প্রায় প্রতিটি ম্যাচে দেখতাম যে 250 অধিক কিংবা 280 অধিক স্কোর হতো। তো তিনি সেই মঞ্চটাকে বেছে নিলেন যেই মঞ্চে তিনি সবচেয়ে বেশি ভালো ব্যাট করতে পছন্দ করেন। তো আমি মনে করি যে সাকিব আল হাসানের জন্য বিশ্বকাপ ক্রিকেটের এই মঞ্চটা ছিল খুব বড় মঞ্চ এবং সেই মঞ্চে আমরা যতটা প্রত্যাশা করিনি তার চেয়ে তিনি বেশি দিয়েছেন। আমাদের মনে এখন এতটাই প্রত্যাশা জন্মে গেছে যে আগামীতে যদি সাকিব মাঠে নামে তাহলে আমরা প্রত্যেক ম্যাচে তার থেকে সেঞ্চুরি আশা করি, কিন্তু বাস্তব অর্থে আমাদের এই ধরনের আশা করা উচিত না। আমরা দেখা যায় এই করোনাকালীন সিচুয়েশনে তিনি অনেক গ্যাপ ছিল, দেখা যায় তিনি যখন ফিরবেন খুব আস্তে আস্তে ফিরুক, আমাদের সেই প্রত্যাশা। তিনি খুব দ্রুতই বাংলাদেশ ক্রিকেটকে আরো খুব ভালো পর্যায়ে নিয়ে যাবে এবং বাংলাদেশকে নেতৃত্ব দিবেন, বাংলাদেশকে ইনশাল্লাহ বিশ্বকাপ এনে দিবেন, সেই প্রত্যাশা থাকবে আগামী সময়টাতে।
ধন্যবাদ। জি, আমরা একটু তানভীর ভাইয়ের কাছে ফিরবো। তানভীর ভাইয়ের ক্যামেরাটা অফ আছে, তানভীর ভাই। হ্যাঁ, আসলে আমরা হাসিবুল বাসার মালিকের কাছ থেকে যখন শুনে আসছিলাম যে আমরা শুনছিলাম যে আসলে এমন একটা পারফরমেন্স করেছিলেন যেটা তিনি আসলে, আমরা সবাই আসলে অবাক হয়েছি তার এই পারফরমেন্সে। কিন্তু আমরা যদি আরো একটু নতুন করে চিন্তা করি যে যে কোচ সালাউদ্দিন প্রথম আলোতে একটি কলাম লিখেছেন গতকাল, সেখানে তিনি একটি বিষয় লিখেছেন যে এটি তার নতুন স্ট্যান্ডার্ড। মানে বিশ্বকাপের পারফরমেন্সটা হলো তার কাছে নতুন স্ট্যান্ডার্ড, এবং তিনি এর প্রেক্ষিতে আরো বেশি ভালো পারফর্ম করার জন্য মুখিয়ে আছেন। এই বিষয়টি যদি একটু হুম। তানভীর ভাই আপনার প্রত্যাশার জায়গাটা যদি একটু বলতেন, যে আসলে আপনি কি চিন্তা চিন্তা করেছিলেন যে সাকিব আল হাসান বিশ্বকাপে এত ভালো পারফর্ম করবে কিনা, কিংবা ভবিষ্যতে এই স্ট্যান্ডার্ড ধরে রেখে সাকিব আল হাসান এর চেয়ে ভালো পারফর্ম করে যেতে পারবেন কিনা, এই বিষয়টি তানভীর ভাই। ধন্যবাদ ইমরান ভাই। আসলে এটার জন্য সময় লাগবে। আপাতত আমি কোনো প্রত্যাশাই করছি না। আমি চাচ্ছি সাকিব মাঠে ফিরুক, আহ, সে তার খেলার ফিটনেস অর্জন করুক, আস্তে আস্তে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফিরুক। এবং সামনে ইন্টারন্যাশনাল খেলাগুলোতে প্রথম দিকে সাকিবের উচিত হবে নিজেকে নতুন করে অ্যাডজাস্ট করে নেওয়া, মানিয়ে নেওয়া। খুব বড় আশা করলে হয়তো হিতে বিপরীত হতে পারে। আমাদের এক্সপেকটেশন একটু কমিয়ে রাখা উচিত। আবার সাকিব যদি মাঠে অ্যাডজাস্ট হয়ে যান ইন্টারন্যাশনাল ক্রিকেটে, আমরা জানি সে কি করতে সক্ষম। 19 সালের বিশ্বকাপে তিনি সেগুলো দেখিয়েছেন। আপাতত আহ সাকিবের আসলে আমি যা রিসেন্ট কয়েকদিনের মানে সাক্ষাৎকার বা খোঁজ খবর নিয়ে যতটুকু দেখেছি, সাকিবের এখন আসলে শারীরিক ফিটনেস এর কথা যদি বলেন বা খেলার মতো কন্ডিশনে তিনি নেই। হ্যাঁ, আর তার অনেক টাইম লাগবে আসলে মাঠে ফিরতে। এই এবং বিষয়টি তিনি আসলে আসলে মনে হয় প্রথম আলোতে যে সাক্ষাৎকার গুলো পড়লাম তাতে তো আমাদের কাছে তাকে অনেক ফিট মনে হয়েছে। বিষয়টি একটু সাকিব কেমন? আল হাসান সাকিব আল হাসান হচ্ছে কোনো প্রফেশনাল ফিটনেস মেনটেন করেননি। ক্রিকেটের আসলে ফিটনেস আর ব্যক্তিগত আপনার ডায়েট মেনটেনের কথা যদি বলেন বা ঘরোয়া যেই ব্যায়ামগুলো আছে, এগুলো দিয়ে আসলে ক্রিকেটের ফিটনেসটাকে জাজ করা কঠিন। ক্রিকেটের ফিটনেস সম্পূর্ণ আলাদা। আপনাকে এখানে প্রচুর স্ট্যামিনা লাগবে, দৌড়াতে হবে, ফিল্ডিং করতে যে হবে, এট দ্য সেম টাইম আমি লং টাইম ব্যাটিং জি করার জি, মতো স্ট্যামিনা লাগবে। বিকেএসপি তে তার ট্রেনিংটার কথাও যদি বলি, আচ্ছা আমরা একটু দর্শকদের একটা প্রশ্ন আছে তানভীর ভাইয়ের কাছে, সেটা একটু নিই। তানভীর ভাইয়ের কাছে একজন দর্শকের প্রশ্ন রয়েছে, সেটি হলো যে আপনার কাছে সাকিব আল হাসানের কোনটি বেশি পছন্দ, ব্যাটিং নাকি বোলিং, এবং কেন? আচ্ছা, ধন্যবাদ। তানভীর ভাই। আমি মূলত সাকিবের ব্যাটিংটাকে বেশি পছন্দ করি, কিন্তু সাকিব আল হাসান পারফর্মার হিসেবে বোলিং এর দিক থেকেই বেশি উজ্জ্বল। আমরা যদি তার বোলিং ক্যারিয়ার বিশ্লেষণ করি, আমরা দেখব যে তার পারফরমেন্স অনেকটা বিশ্বের সেরা স্পিনারদের কাতারে। এবং যে কোনো টিমে একজন লেফট আর্ম স্পিনার হিসেবে খেলার মতো যোগ্যতা তার আছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে ব্যাটসম্যান সাকিবকে বেশি পছন্দ করি, কারণ হচ্ছে তার স্ট্রাইক রোটেশন এবং শর্টস খেলার প্রবণতা, এটা আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগে। যে কোনো সিচুয়েশনে এসেই তিনি শর্টস খেলতে পারেন, সেট হতে খুব বেশি টাইম নেন না। এই বিষয়টা আমার খুব ভালো লাগে, কারণ ইন্টারন্যাশনাল ক্রিকেটে এখন আসলে টি-20 আসার পর থেকে স্ট্রাইক রেটটার গুরুত্ব অনেক বেশি। ব্যাটসম্যানরা উইকেটে সেট হতে টাইম নেন, তাহলে পরবর্তী ব্যাটসম্যানদের জন্য অনেক প্রেসার হয়ে যায় ওই সময় উইকেটটা পড়ে গেলে। তো এই জন্য সাকিবের এই বিষয়টা আমার মনে হয় অন্যান্য ব্যাটসম্যানদেরও খেয়াল রাখা উচিত। মুশফিকুর রহিমকে আমরা ইদানিং দেখি খুব দ্রুত উইকেটে সেট হয়ে যান এবং বলের সাথে তাল মিলিয়ে রান করেন ওয়ানডেতে। তো আশা করব যে অন্যান্য ব্যাটসম্যানরাও এই বিষয়টা খেয়াল রাখবেন। দলের জন্য এটা খুবই জরুরি। এখন কিন্তু 300 রানও সেফ না। আচ্ছা তো আচ্ছা, 300 আমি প্লাস ইমরান ভাই রান একটু যোগ করার করতে মতো চাই। অ্যাবিলিটি বা হ্যাঁ, মেন্টালিটি কিন্তু হাসিবুল বাসার কিছু সবসময় যোগ করতে থাকতে চাচ্ছে। হবে। হাসিবুল বাসার। হ্যাঁ, এই জি, বিষয়টা আমি আপনি যোগ মানে করেন। সাকিব আল হাসানের বিষয়টা যদি আমি একটু বলি, যে দেখা যায় আমরা দেখতে পাই যে 2015 সালের বিশ্বকাপের পর থেকে তামিম ইকবালের মধ্যে এক অদ্ভুত চেঞ্জ এসেছে। আমরা দেখছি যে তামিম ইকবাল সব ধরনের ক্রিকেট ফরম্যাটে বাংলাদেশের যে সর্বোচ্চ রান সংগ্রাহক 2015 সালের পর থেকে, মানে দেখতেছি বাংলাদেশ ক্রিকেটে তার মতো অবদান অন্য কেউ মানে ব্যক্তিগত ব্যাটসম্যান হিসেবে রাখতে পারেনি। ছিল না। তো আমি মনে করি যে সাকিব আল হাসানের রেভুলেশনটা 2019 থেকেই হোক। তো আগামী সময়টা তার কাছে প্রত্যাশা না থাকলেও অন্তত ওকে আমরা ধারণা করে নিতে পারি তার রেভুলেশনটা 2019 বিশ্বকাপ থেকে আবার নতুন উদ্যমী শুরু হয়েছে। এই অবশ্যই, অবশ্যই। বিষয়টা অ্যাড করেছে।
জি জি, আর একটু বিষয় যে আমি যোগ করি, যেটি আহ, যেটি প্রথম আলো প্রতিবেদনে আরো একটু ক্লিয়ার হয়ে এসেছে, সেটি হলো বোলিং এ সাকিবের কয়েকটি জায়গায় দুর্বলতা ইমরান ছিল। ভাই, এখানে আমি তিনি, একটু কথা বলি, এক জি জি মিনিট। জি জি জি, হ্যাঁ তানভীর ভাই বলুন। এই যে আসার ব্যাপারটা আর কি, পারফরমেন্স 19 সালের পর থেকে ব্যাটিং রেভলিউশনের কথা যদি আমরা বলি, আমি আসলে খুব আশাবাদী মানুষ না। বিশেষ করে ক্রিকেটের ক্ষেত্রে আমি খুবই বাস্তব চিন্তা করতে পছন্দ করি এবং সিচুয়েশন বোঝার চেষ্টা করি। আমার মনে হয় না আমি সাকিবের কাছ থেকে 19 বিশ্বকাপের পারফরমেন্স খুব শীঘ্রই পাচ্ছি। আমাদের অনেক ধৈর্য ধরতে হবে। আমরা আশা, আসলে আমরা মাঠেই প্রত্যাশা দেখা করতে যাবে, চাই, আসলে আমরা লেটস সি। প্রত্যাশা করতে চাই, প্রত্যাশা করতে তো আর দোষ নেই। আসলে আরেকটি বিষয় যদি প্রত্যাশার আমরা সবচেয়ে তুলে, বড় সমস্যা হলো আপনার আশা তিনি তো সেই ভঙ্গটাও খুব যোগ্যতা বেশি কষ্ট রাখেন দেয়। যেটি, আপনি যদি তিনি তো খুব সেই বেশি আশা যোগ্যতা করেন, রাখেন যেটি তিনি প্রমাণ পূরণ করেছেন না হলে আসলে। কষ্টটাও খুব বেশি হবে। জি, আসলে আসলে আমরা আরেকটি প্রত্যাশার চাপ বিষয়, সাকিব আল হাসান অবশ্যই। নিজেই তৈরি করেছেন। আমরা জি জি, 19 বিশ্বকাপের আগে তার কাছে ব্যাটিং এর এই ধরনের প্রত্যাশা করি নাই। প্রত্যাশা, এখন যেহেতু তিনি একদম চাপ একদম, তৈরি করেছেন, অবশ্যই তিনি এটা জবাব দিবেন ইনশাল্লাহ, আমরা সেই প্রত্যাশাই জি রাখি। জি। আর একটি বিষয় যে আমি, অবশ্যই আমরা বেশ অবশ্যই, কিছু আমি বিষয় খেয়াল করেছি আমি যে, আসলে যেমন, প্রত্যাশা না করলেও করি। জি জি, আরেকটি বিষয় হলো, আরেকটি বিষয় হলো তামিম সাকিবের বোলিং এ আমরা দেখেছি যে বেশ বাউন্সি বোলিং কিন্তু তিনি কম করতে পারেন না ঠিক তেমন। বাউন্সিং, তার বোলিং বেশ বুদ্ধিমত্তার সাথে তিনি করেন, লাইন লেন্থ বজায় রেখে তিনি বল করেন। কিন্তু এবারে যে তার যে দুর্বলতা একটু আমি বলবো ছিল, এবং সাকিব নিজেই বলছেন যে তার এইটা দুর্বলতা ছিল, যে তিনি বাউন্সিং এবং স্পিনটা একটু বেশি স্পিন করার বিষয়টাতেও তার একটু দুর্বলতা ছিল। এই দুইটি বিষয়ই কাটিয়ে উঠেছেন এমনটি মত হলো আহ, যে কোচ সালাউদ্দিন এমনটি মত প্রকাশ করেছেন যে তার এই দুর্বলতা গুলো কাটিয়ে উঠেছে, এবং তিনি বলতে চাচ্ছেন যে আরো ধারালো সাকিবকে আমরা পেতে যাচ্ছি। আসলে তো আমরা কিন্তু প্রত্যাশা করতে পারি আসলে। আরেকটু বিষয় আমরা যোগ করি আসলে, সাকিব আল হাসানের কোন ম্যাচটি আসলে হাসিবুল বাসার মানিক আপনার কাছে খুবই প্রিয়, বা এখনো দেখতে ভালো লাগবে, বা সাকিব আল হাসানের কোন নির্দিষ্ট পারফরমেন্সটি আপনার সবচেয়ে ভালো লেগেছে, নির্দিষ্ট একটি পারফরমেন্স, একটি ইনিংস অথবা একটি ইনিংসের বোলিং অথবা ব্যাটিং, আচ্ছা, হাসিবুল বাসার মানিক। হ্যাঁ, আমার দৃষ্টিকোণ থেকে সাকিব আল হাসান যখন রান করেন বাংলাদেশের হয়ে বা উইকেট পান, সবকিছুই ভালো লাগে। তবে এভাবে ব্যক্তিগতভাবে নির্দিষ্ট চিহ্নিত করতে চাই, তাহলে অবশ্যই আমি নিউজিল্যান্ডের সাথে মাহমুদুল্লাহ এবং সাকিব আল হাসানের যে জুটি ছিল এবং সেখানে যে সাকিব আল হাসান সেঞ্চুরি করলেন, সেটাকে এগিয়ে রাখবো। কারণ বাংলাদেশ বৈশ্বিক কোনো টুর্নামেন্টে এটাই এখানেই হচ্ছে সেমিফাইনালে গিয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে। চ্যাম্পিয়ন্স ট্রফির কথা বলছেন না? চ্যাম্পিয়ন্স ট্রফিতে তো এই ম্যাচটাকে আমি এগিয়ে রাখবো। সাকিব আল হাসানের এই ম্যাচের অবদান অনস্বীকার্য, কারণ 34 রানে তখন বাংলাদেশের 4 উইকেট পড়ে গেছিল। এই ম্যাচ থেকে আমরা কখনোই আশা করি না যে আমরা এই ম্যাচ জয়লাভ করবো। আমরা সবসময় বাংলাদেশ ক্রিকেট দলকে দেখেছি যে আমরা আমাদের আমারও যদি খুবই 30 রানেরও পছন্দের একটা প্রয়োজন ম্যাচ, হয়, আমি প্রায়ই হ্যাঁ দেখি। হ্যাঁ, তিরিশ যদি তানভীর তিরিশ ভাই জন আপনার কাছে 30। যদি, তানভীর ভাইয়ের কাছে যদি সেম কোশ্চেনটা করি, তানভীর ভাই আপনার কাছে কোন ম্যাচটা আসলে সবচেয়ে বেশি, সাকিবের কোন ম্যাচটা খুব পছন্দ হয়েছে, কোন পারফরমেন্সটি নির্দিষ্ট করে? আহ হাসিবুল বাশার ভাই যেটা বললেন, এটা তো অবশ্যই আমি নিজে আসলে প্রায়ই দেখি এটা, আমি এই ভিডিওটা ইউটিউবে। আর আমার কাছে সবচেয়ে বেশি পছন্দের পারফরমেন্স হচ্ছে ইংল্যান্ডের সাথে ঢাকা টেস্ট। ঢাকা টেস্টে উইকেট, বেন স্টোকসের উইকেট পাওয়ার পরে তিনি যেই স্যালুট দিয়ে যেই উদযাপনটা করলেন, এটা আসলে বাংলাদেশ ক্রিকেটের একটা দিন বদলের চিত্র। অর্থাৎ ইংল্যান্ডের মতো মহাশক্তিধর একটা টিমকে টেস্ট ক্রিকেটে আমরা হারাবো, এটা আসলে আমরা মনে হয় না 2-3 বছর আগেও ভেবেছি। নিশ্চয়ই তো নিশ্চয়ই। এরকম আহ, ইংল্যান্ডকে শুধু আমরা হারাইনি, অনেকটা বলা যায় যে আহ, ইংল্যান্ড নাকানি হারতে চুবানি বাধ্য খাওয়ানো হয়েছে, যেটাকে নাকানি বলে। আমরা চুবানি খেয়েছে, এরকম একটা আমরা দেখা অবস্থায়। যাচ্ছে দুটো ম্যাচই হ্যাঁ জিততাম। হ্যাঁ হ্যাঁ। প্রথম ম্যাচ যখন হেরেছি খুব অল্প রানে হেরেছি, যেটা দেখা যায় আমাদের তাইজুল ইসলাম যদি শেষ পর্যন্ত থাকতো, সাব্বির রহমান ম্যাচটা জিতিয়ে আনতে পারতো, কিন্তু ভাগ্য জি, আমাদের আরেকটি সাথে বিষয়, ছিল না। আমরা যে একটি ওয়ানডে ম্যাচ হেরেছিলাম সেটিও জেতার মতো ছিল, খুবই হম হম ক্লোজলি হম। আমরা হেরে গেলাম সেই ম্যাচটি, হ্যাঁ, অত্যন্ত দুঃখজনক সেটা ভাবে। আমাদের জি ব্যাটসম্যানদের ইমরান ভাই, দায়িত্বজ্ঞানহীনতার এখানে কারণে আমি আমরা। একটু বলি। জি, হ্যাঁ তানভীর ভাই। এটা হচ্ছে আপনার সিনিয়র প্লেয়াররা যারা, বিশেষ করে আপনার ধরেন পারফরমেন্স করে নিয়মিত, সাকিব আল হাসানের মতো সিনিয়র প্লেয়াররা, তাদের কিন্তু আসলে আহ, মাঠের পারফরমেন্সে লিডিং এর একটা ব্যাপার আছে।
আপনার বডি ল্যাঙ্গুয়েজের একটা ব্যাপার আছে। অন্যান্য টিমের সাথে সিনিয়র প্লেয়ারদের বডি ল্যাঙ্গুয়েজের উপর কিন্তু ডিপেন্ড করে জুনিয়র প্লেয়াররা কিভাবে মাঠে থাকবে, কতটা ক্ষিপ্র থাকবে, বা অন্যান্য টিমের প্লেয়ারদেরকে কতটা সমীহ করবে। ক্রিকেটের মাঠে কিন্তু অন্য টিমের প্লেয়ারদেরকে বেশি সমীহ করলে নিজেদের পারফরমেন্সটা ভালো হয় না। তো এই কারণে জি অবশ্যই। মাঠে নিজেদের দাপট দেখানোর যে ব্যাপারটা, এই জিনিসটা কিন্তু সিনিয়ররা না করলে হয় না। তো সাকিব আল জি হাসানের ওই ওই আপনি দিনের ওই স্যালুটটা আমার কাছে এই জন্যই বিশেষ। এটা একটা বিশেষ বার্তা ছিল ইংল্যান্ডের কাছে যে আমরাও আসলে টেস্ট ম্যাচ হেসে খেলে জিততে পারি। জি আপনি দারুণ বলেছেন। আসলে সাকিবের মধ্যে এই আক্রমণাত্মক মানসিকতা, যেটা কোহলির মধ্যে সবাই বলেন যে কোহলির মধ্যে রয়েছে, আমরা তেমনটি আসলে দেখলে সেটা আমাদের জন্য ভালোই হবে আশা করছি। আমরা একজন দর্শকের মন্তব্য মাঝখানে পড়তে চাই। এমডি তামিম হোসেন তিনি মন্তব্য করেছেন সাকিব ভাইয়ের ব্যাটিং ন্যাচারাল। আসলে আহ, এবার আমরা একটু হাসিবুল বাশারের কাছে একটি প্রশ্ন রয়েছে একজন দর্শকের, আমরা প্রশ্নটা দেখবো, সেটি হলো বোলিং নিয়ে। সাকিব আল হাসান সাকিব আল হাসানের কোন ম্যাচের বোলিংটা আপনার কাছে বেশি পছন্দ হয়েছে? হাসিবুল আচ্ছা, বাশার মানি। সাকিব আল হাসানের যদি বোলিং প্রসঙ্গে আসি, তাহলে আমার এটা আন্তর্জাতিক ম্যাচ বলবো না, যে বাংলাদেশের কোনো ম্যাচ ছিল না, সেটা সেন্ট ক্যারিবীয় প্রিমিয়ার লিগ ছিল। বারবাডাস ট্রাইডেন্টের হয়ে তিনি খেলছিলেন। 6 রানের বিনিময়ে তিনি 6 উইকেট পেয়েছিলেন। তা আমি সবসময় জি দেখা জি। যায় বিদেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট গুলো ফলো করি, ছোটবেলা থেকে সাধারণত ক্রিকেটের সাথে জড়িত। তো দেখা যায় সাকিব মানে বাংলাদেশের ক্রিকেটাররা যেখানেই খেলুক না কেন, সেই লিগ গুলো ফলো করার চেষ্টা করি আসলে। সেই ম্যাচটা আমার লাইভ দেখার সুযোগ হয়েছিল, খুব রাত জেগে দেখেছিলাম। তো এই ম্যাচটার কথাই আমার মনে পড়ে। দেখা যায় সাকিব আল হাসান যখন ওভার করতে আসেন, দেখা যায় একেবারে 2 উইকেট, একেবারে 3 উইকেট, এইভাবে করে তিনি 6-6 উইকেট নিয়ে দেখা যায় প্রতিপক্ষকে একেবারে বেঁধে ফেলেছিলেন, যা ওই সময়ের কালে বিশ্ব রেকর্ড ছিল। 6 রানের বিনিময়ে 6 উইকেট, কেউই আসলে তখনকার সময় এই ধরনের রেকর্ডের মুখোমুখি করতে পারে নাই নিজেকে। জি। ধন্যবাদ। এবার আমরা একটু তানভীর ভাইয়ের কাছে ফিরবো। তানভীর ভাই আসলে সর্বকালের সর্বশ্রেষ্ঠ অলরাউন্ডার যদি কারো নাম বলতে চাই, সেই জায়গায় সাকিব যাওয়ার মতো অবস্থানে যেতে চাইলে আমরা, বা বিশ্বজুড়ে তার নামটা যদি এমন অবস্থা আসতে চায় যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ অলরাউন্ডার, তাহলে সাকিবকে আরো কি করে দেখাতে হবে, বা আরো কত বছর লাগবে তার জন্য সাকিবকে, বা আরো কি করে দেখাতে হবে আসলে, তানভীর ভাই? আচ্ছা, আমি আসলে মনে করি সাকিব আল হাসান অলরেডি সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার। এবং সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডারদের যে বৈশিষ্ট্যগুলো ছিল তার প্রায় সবগুলোই সাকিবের মধ্যে আছে। শুধুমাত্র বড় টুর্নামেন্ট জিতাতে পারেন নাই তিনি, এবং আশা করি সামনে কোনো একটি বড় টুর্নামেন্ট জিতিয়ে তিনি সর্বকালের সেরাদের কাতারে চলে যাবেন। আহ, আর সর্বকালের একদম সেরা তো আসলে বলা যায় না, এটা তর্ক সাপেক্ষ ব্যাপার। আমরা হয়তো বাংলাদেশের সাপোর্টার দেখে বলবো সাকিব সর্বকালের সেরা অলরাউন্ডার, কিন্তু আসলে এটা ব্যাপারটা যৌক্তিক হয় না। আসলে অবশ্যই 2019 আরো সালের অনেকে আছে যাদের বিশ্বকাপটাই আসলে এমন, তুলনা করা যায় না। 2019 সালের বিশ্বকাপটাই আসলে দর্শকদের মনে এমন একটা প্রত্যাশার জায়গা তৈরি করেছে আসলে, যে আর কতটা পারফর্ম মানে কতটা ক্লোজ আছেন আছেন তিনি এই এই অভিধায় থেকে আসলে। তবে বর্তমান বর্তমান সময়ে তিনি অবশ্যই সেরা অলরাউন্ডার, এটা নিঃসন্দেহে। এটা তার র্যাঙ্কিং দেখলে আমরা বুঝতে পারি। দীর্ঘদিন তিনি ওয়ানডে, টি-20 এবং টেস্টের 1 নম্বরে ছিলেন। তো এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে সর্বকালের সেরাদের কথা বলতে গেলে আমি সাকিব আল হাসানকে সর্বকালের সেরা অলরাউন্ডারের কাতারে রাখবো না। আমি অবশ্যই চাইবো তার মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট কোনো একটি বড় টুর্নামেন্ট জিতুক, এবং তখন আমি বলবো যে সাকিব আল হাসান সর্বকালের সেরা অলরাউন্ডারদের মধ্যে একজন। জি জি। আচ্ছা, এখন আমরা আসলে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা শেষ করব। শেষ করার আগে আসলে সাকিব আল হাসানের পুরো ক্যারিয়ার নিয়ে একটা, যদি আমি বলি একটা সামারি, কিংবা মানে সংক্ষেপে তার ক্যারিয়ারকে কিভাবে মূল্যায়ন করবেন হাসিবুল বাশার মানি, সংক্ষেপে পুরো ক্যারিয়ারকে 2006 সাল থেকে 2020 সাল পর্যন্ত এই জার্নিটা। ধন্যবাদ ইমরান ভাই। আসলে সাকিব আল হাসানের কেরিয়ারকে নিয়ে যদি বলতে চাই, দেখা যায় খুব যুব বয়স থেকে সাকিব আল হাসান খুব ট্যালেন্টেড একজন ক্রিকেটার ছিলেন। যখন তার পথ চলা মাগুরা থেকেই, এবং মাগুরাতেই তিনি ক্রিকেট খেলতেন। তো তার একটা গুরুত্বপূর্ণ বিষয় দর্শকদের জানা রাখা প্রয়োজন, অনেকে হয়তো জানেন যে
সাকিব আল হাসান যখন সর্বপ্রথম বলটা করেছিলেন যে ক্রিকেট বলে, সেই বলেই তিনি উইকেট পেয়েছিলেন। দেখা যায় তিনি সব সময় যখন জেলা পর্যায়ে খেলেছেন কিংবা নিজের প্রাথমিক পর্যায়ে খেলেছেন, তখন তিনি ট্যাপ টেনিস বলের মাধ্যমে খেলাধুলা করতেন। যখন ক্রিকেট বল সর্বপ্রথম হাতে নিলেন, সে উইকেট বলে সর্বপ্রথম বল করলেন, সর্বপ্রথম বলে উইকেট লাভ করলেন। তো তার জীবনের শুরুটা ব্যাটিং বোলিং নৈপুণ্যের মাধ্যমে শুরু হয়েছিল, এবং সেখান থেকে দেখা যায় মাগুরার একটা স্থানীয় ক্রিকেট ক্লাবে শুরু করে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলে জায়গা লাভ, সবকিছুতেই তার বিচরণ ছিল অনন্য এবং দুর্দান্ত পারফর্ম করতেন। আমি যদি বলি, তিনি অনূর্ধ্ব-19 দলে মাত্র 15 বছর বয়সে চান্স পেয়েছিলেন, যেটা দেখা যায় বাংলাদেশের অন্যান্য ক্রিকেটের দের খুব কমই দেখা গেছে যে যারা কম বয়সে চান্স পেয়েছে। তো ওই সময়টাতে দেখা যায় ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মতো অনূর্ধ্ব-19 দলের বিরুদ্ধে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। দেখা যায় তিনি একটি ম্যাচে 92 রানের মতো রান করেছিলেন, এবং সেই অবদানে বাংলাদেশ ম্যাচ জয়লাভ করে, অনূর্ধ্ব-19 বিশ্বকাপের কথা বলছি। তো এরপর তার যাত্রাটা জিম্বাবুয়ের সাথে টেস্ট ওয়ানডে অভিষেক দিয়ে শুরু হয় 2006 সালে, এবং ভারতের সাথে টেস্ট অভিষেকের মাধ্যমে হচ্ছে তার জীবনকাল শুরু হয়। জীবনের শুরুতে আমি দেখি যে ভারতের সাথে যখন তিনি টেস্ট ম্যাচ খেলেন, 13 ওভার বল করে তিনি কোনো উইকেট পাননি। তারপর তখন দেখা যায় সাকিব আল হাসানকে আমরা বোলিং হিসাবে ধরে নিতাম, তারপর তিনি ব্যাটিং হিসাবে মাত্র 26 রান করতে পেরেছিলেন। এরপর ওয়ানডে ক্রিকেটে যখন জিম্বাবুয়ের সাথে অভিষেক হয়, তিনি মোটামুটি ধরনের পারফরমেন্স করেছে, এবং টি-20 তো জিম্বাবুয়ের সাথে তার অভিষেক হয়। শুরুর দিকে তার পারফরমেন্স গুলো এমন ছিল যে আমরা আশরাফুল কিংবা হচ্ছে হাবিবুল বাশার এই ধরনের প্লেয়ারদের থেকে ভালো রান আশা করতাম। সাকিব আল হাসান কিংবা মুশফিকুর রহিম, তামিম ইকবাল তরুণদের কাছে প্রত্যাশা খুব কম ছিল। তো তারপরও তাদের জায়গা থেকে খুব ভালো খেলতেন সাকিব আল হাসান। দেখা যায় কোন একটা ম্যাচে ফিনিশার প্রয়োজন ছিল, সাকিব আল হাসান 7 কিংবা 6 নেমে সেটা পূরণ করে দিতেন। আপনারা হয়তো জেনে থাকবেন সাকিব আল হাসান শুরুর দিকে খুব লেট অর্ডার ব্যাটসম্যান হিসেবে ব্যাটিং করতেন। যখন দেখা যায় উইন্ডিজের সাথে 2009 সালে একটা ম্যাচে সেঞ্চুরি করলেন, তারপর থেকে দেখা যায় তার উচ্চতাটা আরো উপরে উঠে গেল, তিনি মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তো তার জীবনের শুরুটা খুব চ্যালেঞ্জিং ছিল, চ্যালেঞ্জ নিয়েই তিনি হচ্ছে ক্রিকেটে এসেছেন, এবং দেখা যায় বাংলাদেশের অন্যান্য ক্রিকেটার রিদম ধরে রাখতে পারেনি। দেখা যায় খুব শুরুর দিকে খুব ভালোভাবে এসেছিল, কিন্তু নিজেকে স্থায়ী করতে পারে নাই। সাকিব আল হাসানের বিষয়টা ছিল সব সময় তিনি মধ্যবিত্ত পারফরমেন্স বলবো, মানে দেখা যায় এমন পারফরমেন্স তাকে বাদ দেওয়া যাবে না কিংবা সর্বোচ্চ শিখরে নিয়ে যাওয়া যাবে না, এই ধরনের শুরুর দিকে পারফরমেন্সটা করতেন। তো দেখা যায় 2014 সালের পর থেকে কিংবা 12 সালের এশিয়া কাপের পর থেকে দেখা যায় তার নতুন ভাবে পথ চলা, দেখা যায় তার মধ্যে একটা ম্যাচুরিটি চলে আসে, এবং খুব ভালোভাবেই দলের প্রতি তিনি থিতু হন, এবং খুব মেধাবী মনেই তিনি দলের প্রতি নজর দিয়ে ভালো পারফরমেন্স করতে থাকেন। তো এই হচ্ছে সাকিব আল হাসানের পর্যায়ে চলা। পুরো ক্যারিয়ারকে যদি আলোচনা করি, বাংলাদেশে তার মতো ক্রিকেটার ভবিষ্যতে পাবো কিনা সে নিয়ে আমি সন্দিহান প্রকাশ করছি, কারণ বাংলাদেশের মতো তার মতো অলরাউন্ডার আগামী 100 বছরে পাবে কিনা সেটা নিয়েও সন্দেহ। কারণ কি, তিনি একাধারে একজন ব্যাটসম্যান, একজন বোলিং। তার যদি ক্যারিয়ার বিশ্লেষণ করি, তিনি দেখা যায় 15-র অধিকবার হচ্ছে 5 উইকেট লাভ করেছেন। তার 10টিরও প্রায় 15টির বেশি সেঞ্চুরি রয়েছে। দেখা যায় ওডিআইতে 9টি সেঞ্চুরি, টেস্টে 7টি সেঞ্চুরি। দেখা যায় প্রতিটি ক্ষেত্রে তার অবদান রয়েছে। তারপর আমি যদি বলি, তিনি টানা 10 বছর অলরাউন্ডার ছিলেন, শ্রেষ্ঠ অলরাউন্ডার ছিলেন। আমার যে তানভীর ভাই বললেন যে আসলে তাকে আমরা কাপ যখন আমরা বাংলাদেশের হাতে পাবো তখনই তাকে শ্রেষ্ঠ হিসেবে মনে করবো। আসলে একজন ক্রিকেটারকে কাপ দিয়ে কখনোই মূল্যায়ন করা উচিত না। যেমন আমরা মাশরাফিকে চিন্তা ভাবনা করি, যদি বলি মাশরাফি কিন্তু এখন পর্যন্ত শুধুমাত্র একটা ত্রিদেশীয় টুর্নামেন্ট আমাদেরকে জয় উপহার দিতে পেরেছেন, তেমন দ্বিপাক্ষিক সিরিজ ব্যতীত আমরা কোনো বৈশ্বিক টুর্নামেন্টে আমরা কিন্তু হচ্ছে হ্যাঁ বৈশ্বিক টুর্নামেন্টে তার সাফল্য আমরা দেখতে পাই না। কিন্তু তাকে কিন্তু আমরা সর্বকালের সেরা অধিনায়ক হিসেবে মানতেই হবে, কারণ তিনি বাংলাদেশ ক্রিকেটকে এমন ভাবে পথ দেখিয়েছেন যে তার পথ ধরে কিন্তু বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে অনেক এগিয়ে গেছে এবং ভবিষ্যতে আরো আগাবে। এবং তিনি যদি ক্যাপ্টেন না থাকেন, এখন কিন্তু তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজার কাছে ছুটে যান পরামর্শ নিতে, আমি এইটা কিভাবে করব, ওইটা কিভাবে করব। বিষয় কিন্তু এমন। আর একটি প্রশ্ন যদি আমি সংক্ষেপে একদম 1 মিনিট বা 1.5 মিনিটের মধ্যে জানতে চাইবো, সেটি হলো যে ক্যাপ্টেন হিসেবে বর্তমান এই টিমে মাহমুদুল্লাহ বা সাকিবের মধ্যে আসলে কে বেটার হবে বলে আপনি মনে করছেন? অনেকে মাহমুদুল্লাহর মধ্যে একটি ভালো ক্যাপ্টেন্সি আর গুণ রয়েছে বলে সবাই মনে করেন।
আপনি সাকিব হ্যাঁ, এবং মাহমুদুল্লাহর গুরুত্ব ক্ষেত্রে কাকে এগিয়ে রাখবেন ক্যাপ্টেন হিসেবে? হ্যাঁ গুরুত্ব হ্যাঁ গুরুত্বপূর্ণ প্রশ্ন বলেছেন। আমি সাকিব আল হাসানের ক্যাপ্টেন্সির শুরুটা কিন্তু 2011 বিশ্বকাপ দিয়ে শুরু হয়েছিল। তখন তখনকার সময়ে দেখা যায় জি, একটু দ্রুত শেষ শুরুটা করবেন, যখন 1 মিনিট। জি শুরুটা যখন করেছিলেন দেখা যায় খুব তেমন অভিজ্ঞ ছিল না তিনি, নবীন ছিলেন, ক্যাপ্টেন্সির ভার বোঝা নিতে পারেন নাই। যখন এখনকার জি সময় সাকিব আল হাসান আরো অনেক পরিণত হয়েছিলেন, দায়িত্বের জন্য তিনি বেস্ট হতেও পারেন। কিন্তু আমি যদি মাহমুদুল্লাহ এবং সাকিব আল হাসানের কেরিয়ার বিবেচনা করি, আমি বিপিএল দিয়ে একটু উদাহরণ দিতে পারি যে সাকিব আল হাসান বিপিএল এ যতবারে অধিনায়ক করেছেন তিনি মাত্র একবারের চ্যাম্পিয়ন ছিলেন আমার যতটুকু ধারণা, কিংবা একের অধিক জি হবেন। কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ যদিও তিনি কাপ অর্জন করতে না পারেন, তো অধিনায়ক হিসাবে যথেষ্ট সফল ছিলেন। তিনি দেখা যায় অনেকগুলো ম্যাচ নিজের কন্ট্রিবিউশন, অধিনায়কতার কন্ট্রিবিউশনে ম্যাচ জিতেছেন। তো আপনি যদি সর্বশেষ একটা উদাহরণ দিই যে ভারতের সাথে টি-20 সিরিজে কিন্তু মাহমুদুল্লাহর অধিনায়কত্বে কিন্তু আমরা প্রথম টি-20 ম্যাচ জয়লাভ করেছি। এই বিষয়টা কিন্তু আপনাদের মনে রাখতে হবে। তো জি দুজনের জি মধ্যে বয়সের তারতম্য, তারপর অভিজ্ঞতার চাপ দিয়ে আমি মনে করি মাহমুদুল্লাহকে দেওয়াটা বেটার বেটার মনে করি। কারণ সাকিব আল হাসানের মধ্যে যখন অধিনায়কতার একটা চাপ বা ভার পড়বে তখন তার নিজের ব্যক্তিগত পারফরমেন্সের দিকেও চাপ পড়তে পারে। আমরা চাই না সাকিব আল হাসান সেই ব্যাটিং কিংবা বোলিং এর পারফরমেন্সের মধ্যে একটা চাপ পড়ুক। তো সেই হিসাবে আমি জি মাহমুদুল্লাহকে এগিয়ে রাখবো। আমরা একটু তানভীর ভাইয়ের কাছে ফিরবো। তানভীর ভাই আসলে সাকিব আল হাসান টিমে ফেরার পরে ক্যাপ্টেন্সি নিয়ে একটি আসলে কথা হবে। তো এই এই বিষয়ে আপনি কি মনে করছেন, আসলে মাহমুদুল্লাহর চেয়ে কি সাকিব আল হাসান ক্যাপ্টেন্সিতে অধিনায়কত্বের গুণে কি এগিয়ে থাকবেন আসলে, নাকি মাহমুদুল্লাহ ভালো করতে পারবেন আসলে? তানভীর ভাই। আসলে মাহমুদুল্লাহ রিয়াদ তো মূলত টি-20 টিমের ক্যাপ্টেন। টি-20-র জন্য আমি মনে করি মাহমুদুল্লাহ রিয়াদের ক্যাপ্টেন্সিটাই আমাদের জন্য ভালো হবে, কারণ মাহমুদুল্লাহ টি-20-তে ফিনিশার হিসেবে ভালো খেলে থাকেন। এবং ওয়ানডে তো আমরা দেখেছি অনেক ম্যাচে আমাদের তিনি ভালো ফিনিশ এনে দিয়েছেন। তো ক্যাপ্টেন হিসেবে যদি তুলনা করি অবশ্যই আমি মাহমুদুল্লাহ রিয়াদকে এগিয়ে রাখবো। কারণ সাকিব আল হাসানের থেকে মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্ব গুণ অনেক বেশি। আহ, আপনি খেয়াল করলে দেখবেন প্লেয়ারদের সাথে বোঝাপড়া থেকে শুরু করে প্লেয়ারদেরকে উজ্জীবিত করা, মাথা ঠান্ডা রাখা, এই জিনিসগুলো ক্যাপ্টেনের থাকতে হয়। তো এইসব গুণের কথা চিন্তা করলে আমি অবশ্যই মাহমুদুল্লাহ রিয়াদকে এগিয়ে রাখবো। তবে ওয়ানডে ক্যাপ্টেন্সি যেহেতু তামিম ইকবালকে দেয়া হয়েছে, তামিম ইকবাল আসলে ওয়ানডে ক্যাপ্টেন হিসেবে আমি মনে করছি না যে খুব একটা সফল হবেন। এক্ষেত্রে ওয়ানডে ক্যাপ্টেন্সিটা সাকিবকে ফিরিয়ে দিলে আমার মনে হয় আহ, বাংলাদেশ দলের জন্য খুব ভালো হয়। জি, আপনি ভালো বলেছেন। এখন আসলে আমরা একদম আপাতত শেষ। আসলে শুরুতেই জি সাকিবকে ক্যাপ্টেন দিলেও সমস্যা হবে, কারণ হচ্ছে মাত্রই তামিম ইকবালকে ওয়ানডে ক্যাপ্টেন আচ্ছা, ঘোষণা এই করা বিষয়ে হয়। আমি একটু অ্যাড আসলে করতে চাচ্ছি ক্যাপ্টেন্সি যে তো তামিম একদিন ইকবাল, পর পর বদল করার বিষয় না, বুঝছেন? হ্যাঁ জি তানভীর ভাই, আমি হ্যাঁ, একটু অ্যাড হাসিবুল। করতে চাচ্ছি। আসলে জি বিষয়টি যদি আমরা লক্ষ্য করি, প্রত্যেকে একটু সুযোগ দেওয়া উচিত। আমি ব্যক্তিগতভাবে তামিম ইকবালের একজন একনিষ্ঠ ভক্ত। মানে আমি মনে করি যে আসলে একজন তামিম ইকবালের ফলোয়ার হিসেবে আমি মনে করি যে তামিমকে একটু সুযোগ দেওয়া উচিত। তিনি ইতিমধ্যে খণ্ডকালীন সফরে দেখা যায় শ্রীলঙ্কাতে সুযোগ পেয়েছেন, সেটা কাজে লাগাতে পারেননি। এবং এই যে 3 দলের একটা টুর্নামেন্ট ছিল সেখানেই তিনি ব্যর্থ হয়েছেন। কিন্তু আমরা যদি দেখি যে লিটন দাস এর যদি ক্রিকেট ক্যারিয়ার দেখি, শুরুর দিকে তিনি কিন্তু যথেষ্ট সুযোগ পেয়েছেন, কাজে লাগাতে পারেননি। একটা সময় তিনি পরিণত হয়েছেন এখন বাংলাদেশ ক্রিকেটের একজন অপরিহার্য সদস্য লিটন দাস। তো আমি মনে করি ক্যাপ্টেন্সির চাপ অনেক বড় চাপ। তো সেই যে চাপটা মোকাবেলা করতে তামিম আগে ক্যাপ্টেন্সি নিতে অপারগতা দেখেছেন, কয়েকবার তিনি ক্যাপ্টেন্সির দায়িত্ব নিতে হচ্ছে তিনি অপারগতা প্রকাশ করেছেন। কিন্তু এখন তিনি সাহস এবং উজ্জীবনের সাথে ক্যাপ্টেন্সি নিতে আগ্রহী, এবং তাকে আমি মনে করি এই সময় সুযোগটা দেওয়া উচিত। কারণ জি সাকিব যদি এখনই খেলায় ফিরে অধিনায়কত্বের দায়িত্ব নেন, একটা বড় চাপ হয়ে যাবে তার জন্য। এক তো পারফরমেন্সে ফিরে আসার চ্যালেঞ্জ, এবং কি অধিনায়কত্বের চাপ, দুটি মিলিয়ে বড় চাপ হয়ে যাবে। আমি মনে করি তামিম ইকবালকে বিরাট সময়ের জন্য একটা সুযোগ দেওয়া উচিত। জি জি। তানভীর ভাই, আপনি ক্যাপ্টেন্সির বিষয়টি কি আর কিছু বলবেন ক্যাপ্টেন্সি বিষয়ে? হ্যাঁ, আমি হ্যালো। হাসিবুল বাসার সাথে একমত। আমি তো এটাও বলেছি, যদিও ওডিআই ক্যাপ্টেন হিসেবে সাকিব আল হাসান তামিম ইকবালের থেকে বেটার চয়েস, কিন্তু এই মুহূর্তে আসলে সাকিব আল হাসানকে ক্যাপ্টেন্সি দেওয়ার কোনো সুযোগ নেই। বা এটা উচিত হবে না, কারণ মাত্রই তামিম ইকবালকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে। তামিম ইকবাল তার মতো করে ক্যাপ্টেন্সি করতে থাকুক।
আশা করি বাংলাদেশ সফল হবে। ভবিষ্যতে যদি বাংলাদেশ সফল না হয়, সেক্ষেত্রে হয়তো আমরা আবার সাকিবের কথা বিবেচনা করতে পারি। জি, আসলে আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আমাদের এতক্ষণ ধরে ক্রিকেটে সাকিবের প্রত্যাবর্তন নিয়ে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত ছিলেন মোহাম্মদ হাসিবুল বাশার মানিক, ঢাকা বিশ্ববিদ্যালয় তরুণ কলাম লেখক ফোরামের প্রচার সম্পাদক, এবং ক্রিকেট নিয়ে তিনি প্রচুর আগ্রহ, তার ধারাভাষ্য এবং ক্রীড়া প্রতিবেদক হিসেবে তিনি অনুশীলন করছেন। এরপরে আমাদের সাথে আরো যুক্ত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে তানভীর আহমেদ ভাই। তিনি ক্রিকেট অত্যন্ত ক্রিকেট ভক্ত মানুষ, এবং তার ক্রিকেট এই ভক্তের নমুনা আমরা দেখেছি আইসিসির ফেসবুক পেজেও প্রকাশ হয়েছে, এবং তিনি নিজে ব্যক্তিগতভাবে প্রচুর ক্রিকেট খেলেন। আহ, আমরা দুজন অতিথিকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরকে। আমি অসংখ্য ধন্যবাদ আপনাকে জানাচ্ছি অনেক ইমরান ভাই ধন্যবাদ এবং এভাবে আড্ডা দেওয়ার হ্যাঁ, সুযোগ দেওয়ার জন্য। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ইমরান ভাই সহ টক দা উইকের সকল সদস্য মানে হচ্ছে দর্শকদের আমাদের পাশে থাকার জন্য, আমাদের এত চরম ভালোবাসা দেওয়ার জন্য। আশা করছি ভবিষ্যতে কখনো যদি আবারও সুযোগ হয়, আবারও আপনাদের সামনে অন্য কোনো অনুষ্ঠানে কিংবা অন্য কোনো আলোচনায় যুক্ত হতে পারবো। দোয়া করবেন সবাই আমার জন্য, সবার জন্য রইল শুভকামনা। ধন্যবাদ হাসিবুল। আমরা তানভীর ভাই, আপনাকেও তাহলে অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, অনেক সময় দিয়েছেন। দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন আধা মিনিটে। সবাইকে ধন্যবাদ যারা দেখেছেন বা ভবিষ্যতে অফলাইনে থাকা অবস্থায়, এখন তো লাইভ চলছে, দেখবেন। সবার প্রতি শুভকামনা রইল। বাংলাদেশ ক্রিকেটের সাথে থাকবেন, সাকিব আল হাসানের সাথে থাকবেন। খারাপ সময় পাশে থাকলেই আসলে ভালো প্লেয়াররা ভালো করার অনুপ্রেরণা পায়। সবার কাছ থেকে সাপোর্ট প্রত্যাশা করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। সবাই এতক্ষণ ধরে দেখছিলেন যে টক অফ দ্য উইকের চতুর্থ পর্ব আজকে হয়ে গেল, যেটি সাকিব আল হাসানের প্রত্যাবর্তন নিয়ে আলোচনা করছিলাম। আমাদের এই অনুষ্ঠানটি প্রতি শুক্রবার আয়োজিত হয়ে হয়ে আসছে। আগামী শুক্রবার আবার সপ্তাহব্যাপী গুরুত্বপূর্ণ নতুন কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করব, নতুন কোনো অতিথি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের জন্য অপেক্ষা করবেন এবং আমাদের সাথেই থাকবেন পরবর্তী অনুষ্ঠানে। এই বলে আজকের অনুষ্ঠানটি শেষ করছি। খোদা হাফেজ।